যাই হোক, এখন মেবি আমি জি স্যার, reconnect করছি। এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই কি জয়েন করছে? হ্যাঁ 21 জন জয়েন। হ্যাঁ, ওকে স্যার ওই 7 এ শুরু করছেন না স্যার? আগে বলুন স্যার, প্রথম থেকে কিছুই শুনতে পাইনি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরুতে শুরু করতেছি। তাহলে যেটা বলতেছিলাম যে চ্যাপ্টার 7 হচ্ছে আমাদের স্টেডি স্টেট এরর। এটা আমাদের যথেষ্ট সোজা একটা চ্যাপ্টার। তাহলে আমরা এখানে যেহেতু স্টেডি স্টেট এররের কথা বলা হচ্ছে, তা আমরা স্টেডি স্টেট বলতে কাকে কি বোঝানো হয় এটা জানা আছে। স্টেডি স্টেট ভ্যালু হচ্ছে আমাদের আউটপুটটা যখন কোনো একটা মানে ইনক্রিজ করে ওই মানটাতে ফিক্স হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। তো ওই মানটা, যে মানটা ফিক্স হয়ে যায়, কনস্ট্যান্ট হয়ে যায়, ওটাকে বলা হয় স্টেডি স্টেট ভ্যালু। আচ্ছা, এখন আমি শুরুর দিকে কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিছিলাম, লিফটের এক্সাম্পল দিছিলাম, তারপরে আমাদের গাড়ি থামার এক্সাম্পল দিছিলাম, যে আমাদের এক্সপেক্টেড জায়গায় গাড়ি কি থামতেছে, না সামনে যেখানে জায়গা থামার কথা তার আগে যে থামতেছে, না পরে যে থামতেছে, এইগুলো এক্সাম্পল দিছিলাম। ও এক্সাম্পলগুলো রিভিউ করতে পারি। তো এখানে আমাদের মূল যেটা ধরছে, আমি ম্যাথমেটিক্যালি যদি একটু বুঝাই, যে সে আমার স্টেডি স্টেট ভ্যালু হওয়া উচিত 10। হ্যাঁ, সেই 10 এর জায়গায় আমাদের যদি আমাদের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 10, কিন্তু আমাদের দেখলাম আমাদের আউটপুটটা যে শেষ হলো 9.5 এ, 9.5 এ যে ফিক্স হয়ে গেল কনস্ট্যান্ট। তাহলে এই যে 10 আর 9.5, এখানে একটা পার্থক্য আছে না, ডিফারেন্স আছে না? এই ডিফারেন্সটাই হচ্ছে মূলত আমাদের এররটা, যে আমাদের এক্সপেক্টেড ভ্যালু আর আমাদের যেটা আউট মানে অ্যাকচুয়াল রেজাল্ট, সেটার সাথে যে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের স্টেডি স্টেট এরর। তো ওটাই আমরা ক্যালকুলেট করব এখান থেকে, মানে এখানের যে প্রবলেমগুলো ওখান থেকে আমরা ক্যালকুলেট করব। তা খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের সবকিছুই হচ্ছে, যেহেতু ক্যালকুলেশনগুলো সবকিছুই ল্যাপ্লাস ডোমেনে। আর আমি যে আউটপুটের কথা বললাম, যে এই আউটপুটের ভ্যালু হচ্ছে 10, তারপরে এর মধ্যে ভ্যালু আসলো 9.5, এগুলো কিন্তু আমি টাইম ডোমেনের কথা বলতেছি। ঠিক আছে, টাইম ডোমেনের আউটপুট 10, এর মধ্যে যদি আসে 9.5, তাহলে এরর হচ্ছে 5। তাহলে আমাদের সিস্টেমকে যেহেতু ড্র করা হয়, ব্লক ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হয়, বা ফিডব্যাক সিস্টেম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এগুলো সবকিছুই কিন্তু এস ডোমেনে। তাহলে যেহেতু আমাদের সবকিছু এস ডোমেন, তাহলে আমাদের এররের ক্যালকুলেশনটাও হতে হবে এস ডোমেনে। তাহলে আমরা এখান থেকে কিছু ফর্মুলা শিখবো এস ডোমেনে, কিভাবে আমাদের ফর্মুলা দিয়ে এরর বের করা যায়। তো শুরু করার আগে হচ্ছে আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলটা হচ্ছে অলরেডি আমরা এটার সাথে মানে এটা জানি হয়তো, আমি তারপর আবার আমাদের 3 ধরনের ইনপুট হয়, মেজর 3 ধরনের ইনপুট হয় আমাদের। তো সিস্টেমের মধ্যে একটা হচ্ছে স্টেপ ইনপুট, শেপ জানা আছে, র্যাম্প ইনপুট আশা করি সবাই জানে, প্যারাবোলা, কার্ভ। তাহলে 3 ধরনের ইনপুট। আর 3 ধরনের ইনপুট, এটা আমাদের ফিজিক্যালি এটার মানেটা কি? স্টেপ ইনপুট মানে হচ্ছে কনস্ট্যান্ট পজিশন, মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে কনস্ট্যান্ট পজিশন। র্যাম্প ইনপুট মানে হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। আর প্যারাবোলা মানে হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে প্রতিটা ইনপুটের ফিজিক্যাল একটা মানে আছে। তো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মানেটা। আর টাইম ডোমেনের ইকুয়েশনটা কি? তাহলে আশা করি সবাই জানে স্টেপ ইনপুটের ইকুয়েশন হচ্ছে, স্টেপ ইনপুট হচ্ছে ইউটি ইকুয়ালস টু 1 ফর টি গ্রেটার দেন 0। হ্যাঁ, এটা আমরা সিগন্যাল সিস্টেমে পড়ে আসছি হয়তো, যে এটা হচ্ছে ইউটি ইকুয়ালস টু 1 ফর টি গ্রেটার দেন 0। আর আর টি সমান সমান টি ফর টি গ্রেটার দেন 0। আর টি সমান সমান হচ্ছে টি, এটা টাইম ডোমেনের যে কলামটা খেয়াল করি। আর প্যারাবোলার জন্য, আচ্ছা প্যারাবোলার জন্য হচ্ছে নর্মাল জেনারেল ইকুয়েশন হচ্ছে টি স্কোয়ার, মানে স্কোয়ার বেসিক্যালি টি স্কোয়ার, বা যে ভ্যারিয়েবলই থাকে এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যে গ্রাফটা সেটা হচ্ছে আমাদের প্যারাবোলার গ্রাফ। হ্যাঁ, আচ্ছা এখানে আমাদের একটা সামনে হাফ দেয়া হয়েছে। এটার ইম্পর্টেন্সটা হচ্ছে, এটা পরের কলামে যখন যাব তখন আমি এটার ইম্পর্টেন্সটা বলতেছি। তাহলে শুরু থেকে আসি, পরের ল্যাপ্লাস ডোমেনের ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে কলামটা আছে ওটা খেয়াল করি। তাহলে স্টেপ ইনপুটের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে ইউটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে 1/s। আশা করি সবাই জানে। জি স্যার। অলরেডি অঙ্কতে কিন্তু আমরা মনে হয় কয়েক জায়গায় ব্যবহার করছি, ইউটি মানে হচ্ছে 1/s। তাহলে এই প্রবলেমের মধ্যে কোনো একটা জায়গায় যদি বলা থাকে আমাদের ইনপুট হচ্ছে স্টেপ ইনপুট,
তাহলে সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু বাই ডিফল্ট 1/s। এটা কিন্তু আমাদের বলে দেওয়ার প্রয়োজন নাই যে স্টেপ ইনপুটের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইকুয়ালস টু 1/s। এখন থেকে এটা আমাদের জন্য ডাইরেক্ট ফর্মুলা। স্টেপ ইনপুট মানে হচ্ছে ল্যাপ্লাস ডোমেনে 1/s। সিমিলারলি র্যাম্প ইনপুট মানে হচ্ছে ল্যাপ্লাস ডোমেনে 1/s স্কয়ার। আচ্ছা, আর প্যারাবোলার জন্য ইনপুট হচ্ছে 1/s কিউব। তাহলে আমি যদি 1/s কিউব লিখতে চাই, হ্যাঁ, তাহলে এটা টাইম ডোমেনের রিপ্রেজেন্টেশনটা হয় হাফ টি স্কোয়ার। যদি তুমি এখানে টি স্কোয়ার লিখতে চাও তাহলে এই এস ডোমেনে এটা হয়ে যাবে 2/s কিউব। এখানে একটা 2 চলে আসবে এখানে যদি হাফ না দাও। সবাই কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, আমি যদি টি স্কোয়ারের সামনে হাফ না দেই তাহলে ওই যে 2/s কিউব চলে আসবে। জি স্যার। তাহলে আমি চাচ্ছি যে এই কলামে সব যা আছে সবগুলো একটা সিঙ্গেল ফরম্যাট মেনটেন করতে, 1/s 1/s স্কয়ার 1/s কিউব। তাহলে এস ডোমেনের এই 1 যদি এই ফরম্যাটটা মেনটেন করতে হয় তো প্যারাবোলার এখানে আমাদের একটা ইয়ে দিতে হবে, হাফ দিতে হবে। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। তাহলে এটাকে খেয়াল রাখতে হবে। এখানে আমাদের প্যারাবোলার সামনে একটা হাফ আসছে কারণ আমরা ওই ফরম্যাটটা 1/s কিউব ফরম্যাটটা মেনটেন করতে চাচ্ছি। হয়তো অঙ্কর মধ্যে আমরা চেঞ্জগুলো দেখব। তাহলে এটা হচ্ছে আমাদের ইনপুট। হয়তো ওই প্রবলেমের মধ্যে বলা থাকবে হয়তো স্টেপ ইনপুট নিয়ে কাজ করতেছি অথবা র্যাম্প ইনপুট, যে ইনপুট নিয়ে কাজ করি না কেন সেই অনুযায়ী আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আমাদের ইনপুট গেল। আচ্ছা, এখন আসি আমাদের এখানে কিছু ডায়াগ্রাম দেওয়া আছে এখানে ইম্পর্টেন্ট, যদিও আমাদের হয়তো এগুলো আসবে না কিন্তু বোঝার জন্য স্টেডি স্টেট এররটা বলতে কি বোঝানো হচ্ছে। তাহলে খেয়াল করতেছি এখানে আমাদের একটা ইনপুট আঁকা আছে, এই যে এটা হচ্ছে আমাদের ইনপুট, এই স্ট্রেট লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ জি স্যার। আচ্ছা, তারপরে দুইটা কার্ভ আঁকা হয়েছে, আউটপুট 1 এন্ড আউটপুট 2, দুইটা কার্ভ। হ্যাঁ, জি স্যার। আউটপুট 1টা হচ্ছে ইনপুটের সাথে মিলে গেছে, মানে আমরা যা ইনপুট দিচ্ছিলাম আলটিমেটলি ফাইনালি আউটপুট 1টা হচ্ছে ওইটাই পাচ্ছি। কারণ শুরুর দিকে হয়তো একটু ট্রানজিয়েন্ট পিরিয়ড আছে, ট্রানজিয়েন্ট টাইম আছে, যে সময়টা আমাদের আউটপুট 0 থেকে ওই পয়েন্টটা পর্যন্ত উঠছে। হ্যাঁ, এটা সময় নিচ্ছে কিছু, তারপরে ফাইনাল ভ্যালু ইনপুট আর আউটপুট 1 একসাথে হয়ে গেছে। এটা মানে গ্রাফ থেকে বোঝা যাচ্ছে। কিন্তু আউটপুট 2টা খেয়াল করি। আউটপুট 2টা হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু ইনপুট যেখানে আছে তার থেকে আউটপুট 2টা নিচে। খেয়াল করা যাচ্ছে? এই যে আউটপুট 2টা হচ্ছে এখানে যে কনস্ট্যান্ট হচ্ছে, তো এই যে মাঝখানের যে ডিফারেন্সটা, হ্যাঁ, মূলত এটাই হচ্ছে আমাদের এরর। ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি আমি যদি পরের আরেকটা গ্রাফ দেওয়া আছে, পরের গ্রাফটা হচ্ছে যদি আমাদের গ্রাফটা প্যারাবোলিক আউটপুট প্যারাবোলা গ্রাফ হয় তাহলে খেয়াল করা যায় নাকি ইনপুটটা হচ্ছে এই যে ইনপুটটা হচ্ছে একটা স্ট্রেট লাইন। এটা হচ্ছে আমাদের ইনপুট, এই একটা স্ট্রেট লাইন ইনপুট। হ্যাঁ, তা আমরা চাই যে আউটপুটটাও ঠিক এইভাবে উঠুক। হ্যাঁ, কিন্তু এখানে দেখো দুইটা তিনটা আউটপুট আঁকা আছে। একটা হচ্ছে আউটপুট নাম্বার 1, আউটপুট নাম্বার 1টা হচ্ছে কার্ভ হয়ে উঠে আলটিমেটলি ইনপুটের সাথে মিলে গেছে, দেখা যাচ্ছে? জি স্যার। যদি খেয়াল করি আউটপুট 1টা হচ্ছে কার্ভ হয়ে উঠে ইনপুটের সাথে মিলে গেছে। তাহলে আউটপুট 1 এর কিন্তু কোনো এরর নাই, ঠিক আছে, ফাইনাল স্টেডি স্টেট কোনো এরর নাই কারণ সে ইনপুটের সাথে মিলে গেছে। কিন্তু আউটপুট নাম্বার 2টা দেখি, আউটপুট নাম্বার 2টা হচ্ছে, জুম ইন করি, হ্যাঁ, আউটপুট নাম্বার 2টা শেষ হয়েছে কোথায়? ইনপুটটা যেখানে শেষ হয়েছে তার নিচে। তার মানে আমাদের কিন্তু এখানে একটা এরর আছে, ঠিক আছে, এখানে একটা স্টেডি স্টেট ফাইনাল ভ্যালুতে যে একটা এরর আছে। আর আউটপুট 3টা দেখা যাচ্ছে অনেক দূরে, তাহলে এখানে আরো এরর বেশি, ঠিক আছে। এটা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন
আবারও বলতেছি এগুলা কিন্তু সব টাইম ডোমেনে দেখানো হয়েছে গ্রাফগুলা এক্স হ্যাঁ, গ্রাফ গুলো আঁকতেছি কিভাবে স্যার? হ্যাঁ হ্যাঁ গ্রাফ গুলো আঁকতেছি কিভাবে আমরা? আর গ্রাফগুলো হচ্ছে সিটির এক্সপ্রেশন থাকবে, সিটির এক্সপ্রেশন থেকে গ্রাফগুলো আঁকা হয়। এই যে তুমি ওভার ড্যাম্প আন্ডার ড্যাম্পের যে আমরা যে গ্রাফগুলোর জেনারেল শেপ দেখছি না, ওখানে বড় বড় ইকুয়েশন দেওয়া ছিল না, ওগুলা ইকুয়েশন থেকে আমরা এক্সপোনেনশিয়াল সাইনোসয়েডাল মিক্সড ইকুয়েশন থেকে হয়তো গ্রাফ আমাদের মানে সফটওয়্যার দিয়ে হয়তো প্লট করা হবে। স্যার এই দুটা গ্রাফ কেউ মানে এই দেওয়া দুটো আছে গ্রাফ নাকি? হচ্ছে আউটপুট ভার্সেস টাইম, আর আউটপুটটা হচ্ছে টাইম ডোমেনের আউটপুট। আমাদের এই গ্রাফ মানে এখান থেকে জাস্ট বোঝার জন্য যে স্টেডি স্টেট এররটা কোনটা, আমাদের গ্রাফ প্লট করতে হবে না বা ড্র করতে হবে না, কারণ গ্রাফ ড্র করার জন্য তোমার সিটির এক্সপ্রেশন দরকার, সিটির বড় টাইম ডোমেনের এক্সপ্রেশন ইকুয়েশন দরকার। হ্যাঁ, ওটা এক্সপোনেনশিয়াল হতে পারে, সাইনোসয়েডাল বা এক্সপোনেনশিয়ালের মিক্সড হতে পারে। তো ওটা আসলে তো আমাদের জন্য আঁকা সম্ভব না, ওটা আসলে সফটওয়্যার দিয়ে কোনোভাবে আঁকা হবে। তারপর আমাদের এক্সপেক্টেড আউটপুটের সাথে আমরা ওই ইনপুটের গ্রাফটাকে ম্যাচ করব। আমাদের যে অ্যাকচুয়াল রেজাল্ট ওটার সাথে আমাদের ইনপুটটাকে ম্যাচ করার পরে ফাইনালি যে ইয়েটা, তার আসলে আমাদের এই গ্রাফটা জাস্ট আঁকা হয়েছে এখানে বোঝানোর জন্য, এটা আমাদের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা টাইম ডোমেনের ক্যালকুলেশনটা কিভাবে করতে চাই। আচ্ছা, এখন এখানে আমি স্টেডি স্টেট এররের ইয়েটাতে আসি। এখানে স্টেডি স্টেট এরর ফর ইউনিটি ফিডব্যাক 7.2। আচ্ছা, তাহলে এখানে ট্রান্সফার ফাংশন থেকে কি হবে, তাহলে ফিগার 7.3 এতে আসি। এখানে আমাদের কিভাবে স্টেডি স্টেট এরর বের করা হয়েছে দেখা যাচ্ছে 7.3 এই যে প্রথম সিস্টেমটা দেয়া আছে। জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা ইনপুট আছে, আবারও আমাদের ইনপুট হচ্ছে আর, ইনপুট হচ্ছে আর, আউটপুট হচ্ছে সি, ঠিক আছে, আর ট্রান্সফার ফাংশন হচ্ছে টিএস। ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, জি স্যার জি স্যার। প্রথম 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 এক্সপ্রেশনটা খেয়াল করি। প্রথম প্রথম ইয়েটা গ্রাফ ডায়াগ্রামটা, যেখানে ইনপুট হচ্ছে আমাদের আরএস, আউটপুট হচ্ছে আমাদের সিএস, Yes. আর মাঝে এখানে যা থাকবে ইনপুট আউটপুটের মাঝে ওটা হচ্ছে আমাদের টিএস। ট্রান্সফার ফাংশন। আচ্ছা, উপর দিয়ে যে লাইনটা যাচ্ছে এটাকে কি ফিডব্যাক বলতে পারবো? না স্যার। এটা ফিডব্যাক না বলা স্যার। যাবে না। তাহলে খেয়াল Feedback না। রাখো, এটা কিন্তু ফিডব্যাক না। আচ্ছা, এরকম একটা সিম্পল সিস্টেম যেটার মধ্যে ইনপুট হচ্ছে আর, আর আউটপুট হচ্ছে সি, আর মাঝে হচ্ছে ট্রান্সফার ফাংশন, এর মধ্যে এররটা কিভাবে বের করব? মাত্র আমি গ্রাফ থেকে দেখালাম যে আমাদের এররটা হচ্ছে ইনপুট আর আউটপুটের মাঝের ডিফারেন্সটা। হ্যাঁ, মেহেদি কি আছে? স্যার অর্থ নেটওয়ার্ক সমস্যা বলতেছে। ও হ্যাঁ, শুনলাম তো। আচ্ছা, ও তো ইয়ে বলতে এটা একটু কেন। আচ্ছা, তুমি একবার ডিসকানেক্ট করো, আরেকবার কানেক্ট করো। স্যার স্যার আমার নেট প্রবলেম স্যার নেক্সট হ্যাঁ হ্যাঁ, ডিসকানেক্ট করে কানেক্ট করো। আচ্ছা, তাহলে আমাদের ইনপুট আর আউটপুটের মাঝের যে ডিফারেন্সটা ওটাই কি মূলত এরর না? জি স্যার হ্যাঁ? জি স্যার। হ্যাঁ হ্যাঁ। মাত্র দেখালাম যে আমি আমার ইনপুট আর আউটপুটের মাঝে যে ডিফারেন্সটা ওটা হচ্ছে আমাদের এরর। তাহলে আমি কি ডাইরেক্টলি বলতে পারি এরর সমান সমান হচ্ছে আউটপুট মাইনাস ইনপুট, সিএস মাইনাস আরএস, না সরি আরএস মাইনাস সিএস, উল্টা বললাম, ইনপুট মাইনাস আউটপুট। দুইটার পার্থক্যের মধ্যে ইনপুট মাইনাস আউটপুট হচ্ছে আমাদের পার্থক্যটা, হচ্ছে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে আমাদের এরর। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এই প্রথম ডায়াগ্রামটাতে আসি। প্রথম ডায়াগ্রামটাতে খেয়াল করে দেখি আউটপুট এবং ইনপুট দুটাই কিন্তু একটা সামিং জাংশনে ঢুকতেছে। সামিং জাংশনের মধ্যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আরএস টা হচ্ছে পজিটিভ আর সিএস টা সিএস হচ্ছে টা নেগেটিভ। নেগেটিভ। তাহলে আরএস মাইনাস সিএস এইটার যে রেজাল্ট আসবে সামিং জাংশনের রেজাল্টটা আমরা ডান দিকে খেয়াল করে দেখো, ডান দিকে লেখা আছে ইয়েস। ইএস। ইএস মানে হচ্ছে এরর। হ্যাঁ, অবশ্যই এই এররটা হচ্ছে এস ডোমেনে। ইএস মানে হচ্ছে এরর ইন এস ডোমেন। ক্লিয়ার সবার কাছে? প্রথম জি স্যার। প্রথম ডায়াগ্রামের এররটা কিভাবে বের করছে ওরা?
ইনপুট মাইনাস আউটপুট ইকুয়ালস টু এরর। আর মাঝে কি আছে, ইনপুট আর আউটপুটের মাঝে থাকে হচ্ছে ট্রান্সফার ফাংশন। আচ্ছা, এটা গেল ফার্স্ট ডায়াগ্রাম। আচ্ছা, এখন সেকেন্ড ডায়াগ্রামটাতে আসি। হ্যাঁ, আচ্ছা, এখন এই ডায়াগ্রামটা, এটা কি ডায়াগ্রাম, কেউ কি বলতে পারবে? এটা তো স্যার স্যার এটা একটা ফিডব্যাক ফিডব্যাক সিস্টেম। ফিডব্যাক সার্কিট ক্লোজ লুপ। এটা একটা ক্লোজ লুপ এবং এটা একটা ফিডব্যাক পাথ। এখানে একটা ফিডব্যাক সিস্টেম একটা আছে। এখানে ফিডব্যাকের মানটা কত? মাইনাস -1 না, 1, তবে এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। হ্যাঁ, ফিডব্যাকের মান 1, কিন্তু এটা একটা নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। ঠিক আছে, কারণ সিস্টেম জেনারেলি নেগেটিভ ফিডব্যাক হয় এবং ওই অনুযায়ী আমরা ফিডব্যাকের মানটা বলি। তাহলে এখানে আমাদের ফিডব্যাকের মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে জিএসটা কি আমাদের ট্রান্সফার ফাংশন? না স্যার, জিএসটাকে ট্রান্সফার ফাংশন বলা যাবে না। তাহলে আগের ডায়াগ্রামের সাথে এই ডায়াগ্রামের একটু পার্থক্য আছে। আগের ডায়াগ্রামে ইনপুট আর আউটপুটের মাঝে যা ছিল সেটা হচ্ছে আমাদের ট্রান্সফার ফাংশন। এখানে কিন্তু সেটা না, কারণ এখানে একটা ফিডব্যাক পাথ আছে। তো সামনের এই যে এই জিএসটা, এটার নামটা কি মনে আছে? এটা হলো গেইন। ফরওয়ার্ড গেইন, রাইট। এটার নাম হচ্ছে ফরওয়ার্ড গেইন। তাহলে জিএস এখানে আলাদাভাবে দেয়া আছে। আচ্ছা, তাহলে এখন আবার আমাদের আগের মতো যদি সেম ভাবে আমরা আউটপুট বের করতে চাই, এরর বের করতে চাই, এরর বের করতে চাই, তাহলে এররের ফর্মুলাটা আমি মাত্র বললাম। এররের ফর্মুলা হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট, ইনপুট মানে স্যার আর এস মাইনাস সিএস। আর এস মাইনাস সিএস। তা এখানেও একটু খেয়াল করে দেখো, এই যে একটা সামিং জাংশন আছে। হ্যাঁ, এই সামিং জাংশনের মধ্যে, এই যে এই সামিং জাংশনটার মধ্যে ইনপুটটা হচ্ছে পজিটিভ, পিছন থেকে যে আউটপুটটা আসতেছে ওটা নেগেটিভ। তাহলে এই সামিং জাংশনের যে এই লাইনটা বের হচ্ছে, এই লাইনটা হচ্ছে আমাদের এরর সিগন্যাল। জি স্যার। সবার কাছে কি ক্লিয়ার? তাহলে আমরা ব্লক ডায়াগ্রাম থেকে কিভাবে এরর ডিনোট করতে পারি, এটা হচ্ছে ছিল সেটা। এখন আমরা এইটাকে ইকুয়েশন আকারে এক্সপ্রেস করব। হ্যাঁ, তাহলে দুইটার ক্ষেত্রেই আমি যদি নিচে আসি, আমি নিচে এখানে ইকুয়েশন লেখা আছে। স্যার, হ্যাঁ বলো। স্যার আউটপুট ইনপুটের ব্যাপারটা বুঝতে পারলাম, কিন্তু স্যার এখানে ইরোরটা যে আবার জিএস ব্লকের মধ্যে ঢুকতেছে, স্যার এটার কি কোনো কাজ আছে? না না, আলটিমেটলি এরর মানেই তো হচ্ছে ইনপুট মাইনাস আউটপুট, ঠিক না? তাহলে ওই আসলে এরর সিগন্যালটাই জিএস এর মধ্যে ঢুকতেছে। হয়ে গেল এটা না? হ্যাঁ, এরর সিগন্যালটাই আমাদের জিএস এর মধ্যে ঢুকতেছে। আমরা যে এতদিন আমরা ফিডব্যাক করে আসলাম, ফিডব্যাকের এই অঙ্কগুলা করে আসলাম, এখানে আসলে জিএস এর ইনপুটটাই হচ্ছে এরর সিগন্যাল। ঠিক আছে, মানে এই এরর সিগন্যাল দ্বারাই আমার সিগন্যালটা মডিফাই হয়ে আবার নতুন আউটপুট পাবো। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা ম্যাথমেটিক্যালি দেখি আসলে আমাদের ফর্মুলাটা, এররের ফর্মুলাটা কি আসে। তাহলে প্রথম সিস্টেম যেখানে আমাদের আরএস আর সিএস এর মাঝখানে ট্রান্সফার ফাংশন ছিল, সেই অনুযায়ী যদি সেখান থেকে যদি আমরা ফর্মুলাটা ডিরাইভ করি, তাহলে এরর সমান সমান কি? এরর সমান সমান হচ্ছে আরএস মাইনাস সিএস। এটা তো সবার ক্লিয়ার নাকি? হ্যাঁ, প্রথম ইকুয়েশন 7.2। জি স্যার। এরর সমান সমান ইনপুট মাইনাস আউটপুট। এটা ক্লিয়ার। আচ্ছা, সিএস কে কি বলা যাবে? সিএস ইকুয়াল টু ইনপুট ইনটু ট্রান্সফার আরএস ইনটু টিএস, এটা বলা যাবে? জি স্যার, বলা যাবে স্যার স্যার। এটা বুঝি নাই স্যার আমি। হ্যাঁ, স্যার এই লাইনটাই 7.3 ট্রান্সফার স্যার। ফাংশন ইজ ইকুয়াল টু স্যার সিএস বাই আরএস, তাহলে সিএস ইজ ইকুয়াল টু আরএস আর টিএস গুণ হবে। রাইট, এক্স্যাক্টলি। ট্রান্সফার ফাংশন সমান সমান হচ্ছে সিএস বাই আরএস, তাহলে সিএস সমান সমান আরএস ইনটু টিএস। এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে জি, স্যার। এখন এই যে সিএস এর যে এক্সপ্রেশনটা 7.3, এটাকে আমি এররের ইকুয়েশনে বসাইতে পারি? জি স্যার, বসাতে পারেন স্যার। বসাইতে পারি। তাহলে এখন আরএস মাইনাস আরএস ইনটু টিএস, ওখান থেকে আরএস কমন নেওয়া হয়েছে, আরএস কমন হলো 1 মাইনাস টিএস। তাহলে এরর সমান সমান হচ্ছে আরএস ব্র্যাকেট 1 মাইনাস টিএস। যদি আমাদের প্রবলেমের মধ্যে ট্রান্সফার ফাংশন দেয়া থাকে আর ইনপুট যদি জানা থাকে, ইনপুট হয় বলা থাকবে আমাদের প্রবলেমের মধ্যে ইউজুয়ালি বলা থাকে যে র্যাম্প ইনপুট, প্যারাবোলিক ইনপুট অথবা স্টেপ ইনপুট, যেটাই বলা থাকুক না কেন, সেই অনুযায়ী আমি আরএস এর মান বসাবো। আর ট্রান্সফার ফাংশন যদি প্রবলেমে দেয়া থাকে, ট্রান্সফার ফাংশনের মান বসাবো, বসানোর পর আমি এরর সিগন্যালটা পেয়ে যাব।
ক্লিয়ার সবার কাছে? জি স্যার, এটা স্যার এরর বাই করার স্যার ফর্মুলা। সূত্র, ফর্মুলা জি। আচ্ছা, আর এখন এটা কিসের সাপেক্ষে স্যার? এটা কি এটা কিসের সাপেক্ষে হচ্ছে, যদি এরকম একটা ডায়াগ্রাম দেয়া থাকে তোমাকে, এই যে তোমাকে যদি 7.3 এর যে ডায়াগ্রামটা দেখাইলাম, এই যে এই ডায়াগ্রামটা, স্যার টিএস এর জন্য স্যার? হ্যাঁ, যদি প্রবলেমে টিএস দেয়া থাকে, তোমার যদি ইনপুট জানা থাকে, তাহলে তোমার ডাইরেক্টলি তুমি এরর বের করে ফেলতে পারবা। ঠিক আছে, এই ডায়াগ্রাম না দেওয়া থাকলেও যদি বলা থাকে ট্রান্সফার ফাংশনের জাস্ট ডাইরেক্টলি দেওয়া থাকলো ট্রান্সফার ফাংশন আমরা অঙ্ক করব, তখন ক্লিয়ার হবে। টিএস এর এক্সপ্রেশন দেওয়া থাকলো, ইনপুট কি ধরনের ইনপুট এটা বলা থাকলো, স্টেপ ইনপুট না প্যারাবোলিক না কি আরেকটা কি জানি র্যাম্প ইনপুট বলা থাকবে, তাহলে আমাদের আরএস আর টিএস দুইটাই জানা আছে, এখন আমি এরর বের করতে পারবো। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এটা গেল আমাদের ইএস বের করলাম। আসলে উদ্দেশ্য হচ্ছে এরর বের করা ইন টাইম ডোমেন। ঠিক আছে, ইএস থেকে তো আমি আসলে কোনো মান পাবো না, আমি একটা এস এর হয়তো এক্সপ্রেশন পাবো। হ্যাঁ, এরর সিগন্যাল ইন এস ডোমেন, ওই আমি এস এর একটা এক্সপ্রেশন পাবো, ওখান থেকে কোনো মান বের হবে না। তাহলে আমার প্রয়োজন হচ্ছে অ্যাকচুয়ালি টাইম ডোমেন, যেটা আমাদের জন্য ইউজফুল। হ্যাঁ, টাইম ডোমেনের আমি এররের মানটা চাই, এটার মানটা কিভাবে বের করব? আচ্ছা, এটা কি এগ্রি করতে পারবো আমরা যে স্টেডি স্টেট এররটা কখন হবে? যখন টি ইকুয়ালস টু ইনফিনিটি, এটা কি বলা যাবে? যখন আমার আউটপুটটা একেবারে ফিক্স হয়ে গেছে, তাহলে ফিক্সটা কখন হয়ে যাবে? ইনফিনিটিতে যেটা ফিক্স অবশ্যই হবে নাকি? জি স্যার। শুরুর দিকে তো আর ফিক্স হবে না মানটা, শুরুর দিকে তো আমার গ্রাফটা ইনক্রিজিং গ্রাফ, ঠিক না? শুরুর দিকে আমাদের গ্রাফটা হচ্ছে ইনক্রিজ করতেছে, তো শুরুর দিকে ফিক্স হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমার গ্রাফটা ফিক্স হবে কখন? টি ইকুয়ালস টু ইনফিনিটি, যে যখন টি অনেক বড় বা ইনফিনিটি, তখন আমার দুইটা গ্রাফই, যে ইনপুট আউটপুটের যে গ্রাফগুলো, সেই গ্রাফগুলো আমাদের কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের স্টেডি স্টেট এরর বের করার জন্য এই যে ইএস এর মধ্যে যে আমি এক্সপ্রেশনটা বের করি, ইএস এর এক্সপ্রেশন, এর মধ্যে আমাদের এররের মানটা বের করতে হবে ফর টি ইকুয়ালস টু ইনফিনিটি বা ওয়েন টি অ্যাপ্রোচেস ইনফিনিটি। এটা কি সবার কাছে ক্লিয়ার? এররের স্টেডি স্টেট এররের মানটা বের হবে যখন আমাদের টি অ্যাপ্রোচেস ইনফিনিটি। কারো কোনো কনফিউশন? মনে হয় না স্যার। হ্যাঁ, আচ্ছা, কোনো কনফিউশন নেই। কারণ আরেকবার রিপিট করি যে আমাদের স্টেডি স্টেট এররটা বের হবে সব সময় যখন গ্রাফটা স্টেডি হয়ে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে। তাহলে এটা কখন ফিক্স হবে? যখন টি অনেক বড়, হ্যাঁ, অনেক টাইম অনেক একটু পার হয়ে গেছে, বা টি যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করতেছে, তখন আমার গ্রাফটা ফিক্স হয়ে যাবে। তাহলে ঠিক তখনই তো আমি এররটা ক্যালকুলেট করব, যখন গ্রাফটা ফিক্স হয়ে গেছে। তো এই কখন ফিক্স হয়ে গেছে? টি অ্যাপ্রোচেস ইনফিনিটি। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখি পরের এই যে 7.5 ইকুয়েশনটার মধ্যে এই যে ই ইনফিনিটি, এটা কি দেখা যাচ্ছে? ই ইনফিনিটি, জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ই ব্র্যাকেট টি, মানে টাইমের সাথে যদি রিলেট করি আমরা, তাহলে এখানে টাইমের মানটা হচ্ছে ইনফিনিটি। আমাদের স্টেডি স্টেট এররের মানটা বের হবে যখন টি ইকুয়ালস টু ইনফিনিটি অথবা টি অ্যাপ্রোচেস ইনফিনিটি। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? আচ্ছা, ই ইনফিনিটিকে একটু খেয়াল করে দেখো, ওরা এইভাবে লিখছে, এই যে লিমিট ই টেন্ডস টু ইনফিনিটি, টি টেন্ডস টু ইনফিনিটি ইটি, মানে ইটি এক্সপ্রেশনের মধ্যে যখন টি টেন্ডস টু ইনফিনিটি, সেটা হচ্ছে আমাদের স্টেডি স্টেট এরর। এটা কি ক্লিয়ার সবার কাছে? ইয়েস নো? স্যার আরেকবার একটু বলেন স্যার। আমাদের স্টেডি স্টেট এরর বের হবে যখন টাইমের মানটা অনেক বড়, কারণ অনেক বড় একটা টাইম, মানে অনেক পরের একটা টাইমে যে আমাদের দুইটা গ্রাফ ফিক্স হয়ে যাবে, ইনপুট আর আউটপুটের গ্রাফগুলা ফিক্সড। আর আমরা স্টেডি স্টেট এররটা বের করি যখন আমাদের গ্রাফটা কনস্ট্যান্ট হয়ে যায়। কনস্ট্যান্ট হয়। জি স্যার। তাহলে কনস্ট্যান্টের আগে কিন্তু আমাদের গ্রাফটা এরর বের করা হয় না। জি জি স্যার।
তাহলে হ্যাঁ। এখন আমাদের দরকার হচ্ছে এররের মান ইটির মান যখন টি অ্যাপ্রোচেস ইনফিনিটি। শুরুর দিকে টাইমের এরর তো আমাদের প্রয়োজন না, আমাদের প্রয়োজন হচ্ছে স্টেডি স্টেট এরর যখন দুইটা গ্রাফ কনস্ট্যান্ট হয়ে যাবে। হ্যাঁ কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, তাহলে ওকে স্যার। তাহলে এই এক্সপ্রেশন অনুযায়ী ইটির মান বের করতে হবে যখন টি টেন্ডস টু ইনফিনিটি। আচ্ছা, এখন এই যে টি টেন্ডস টু ইনফিনিটি এইটা কিভাবে বের করব? তাহলে আমি জানি না মনে আছে নাকি আমাদের লাস্ট সেমিস্টার সিগন্যাল সিস্টেমের আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু প্রপার্টি পড়ছিলাম, মনে আছে? প্রপার্টিজ অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, বা এই কোর্সের শুরুর দিকেও আমি কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রপার্টির একটা টেবিল দেখাইছিলাম মনে হয়। জি স্যার দেখাইছিলেন। হ্যাঁ, মনে আছে নাকি? কত জানি, দেখাইছিলেন তো অনেকগুলো স্যার, লিনিয়ারিটি, অনেকগুলো দেখা যায়। একটা টাইমশিট। লিনিয়ারিটি, হ্যাঁ কয়েকটা দেখাইছিলাম। আমি একটু ফর্মুলা একটু আমি এটাতে আসতে চাই। এই যে 56, হ্যাঁ মনে আছে? আমি এটা চ্যাপ্টার নাম্বার 2 তে দেখাইছিলাম জি স্যার, ল্যাপ্লাস ট্রান্সফর্মের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি। তো এর মধ্যে খেয়াল করে দেখি একেবারে প্রপার্টি নাম্বার 11 ফাইনাল ভ্যালু থিওরাম। লাস্ট সেমিস্টার হয়তো ফাইনাল ভ্যালু থিওরাম বা ইনিশিয়াল ভ্যালু থিওরাম নিয়ে কথা বলা হয়েছিল, কিন্তু আমরা কোথাও ব্যবহার করি নাই। হয়তো অন্য ফর্মুলাগুলো ব্যবহার করছি, কিন্তু এই ফর্মুলাটা ফাইনাল ভ্যালু থিওরামটা ব্যবহার করা হয় নাই। এইবার আমরা এই ফর্মুলাটা ইউজ করব, এই যে স্টেডি স্টেট থিওরাম, স্টেডি স্টেট এরর বের করার জন্য আমাদের লাগবে। আচ্ছা, এখানে একটু কি বলা আছে একটু খেয়াল করে দেখি, যে এফ ইনফিনিটি মানে এফ টির মধ্যে টির মানটা যদি ইনফিনিটি বসানো হয় অথবা টি অ্যাপ্রোচেস ইনফিনিটি হয়, তখন এস ডোমেনে এটা কিভাবে বসাইতে হবে? এটা সমান সমান হচ্ছে, খেয়াল করে এটা কিন্তু থিওরাম, তার মানে আমাদের জন্য এগুলো ফর্মুলা। হ্যাঁ, তাহলে এফ ইনফিনিটি সমান সমান হচ্ছে লিমিট এস টেন্ডস টু 0 এস ইন্টু এফ এস। এস ইন্টু এফ এস করার পরে যে এক্সপ্রেশনটা আসবে তার মধ্যে এস টেন্ডস টু 0 বা এস এর মানটা 0 বসাইতে হবে। তাহলে তো টোটালটা 0 চলে আসবে। না, টোটালটা 0 চলে আসবে না, আমি দেখাবো, অঙ্ক করার সময় দেখাবো। টোটালটা 0 চলে আসবে না, সবগুলোতে না, কিছুগুলোতে হয়তো 0 চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এস এফ এস বের করব। এস এস তো একটা নর্মাল আমাদের এটা ভ্যারিয়েবল। এফ এস এর এক্সপ্রেশন বের করব, মানে ফাংশনটা যেটা, সেটা আমি ফাংশনটার এক্সপ্রেশন বের করব, ওটার সাথে এস কে গুণ করব। গুণ করার পরে আমাদের যে টোটাল এক্সপ্রেশনটা আসবে ওর মধ্যে আমি এস এর মানটা 0 বসাই দিব। আচ্ছা, এটা যদি বসাই তাহলে এটা কিসের মান দিবে? এফ ইনফিনিটির মান দিবে। আচ্ছা, এফ ইনফিনিটি আর আমাদের জন্য নিচে আমরা ইয়েতে দেখলাম, এই চ্যাপ্টারে দেখলাম ই ইনফিনিটি। এই ই ইনফিনিটিটাই কি আমাদের স্টেডি স্টেট এরর না? জি স্যার। তাহলে এই ই ইনফিনিটি ইকুয়ালস টু এস এফ এস লিমিট এস টেন্ডস টু 0। এখন আমি আমার নিচের ইয়েতে যাই, এটা হচ্ছে মূলত এই ফাইনাল ভ্যালু থিওরাম থেকে আসছে। তাহলে এটা কত পেজ ছিল? 363। তাহলে একটু আমরা খেয়াল করে দেখি, ই ইনফিনিটি সমান সমান হচ্ছে লিমিট এস টেন্ডস টু 0 এস ইন্টু ইএস। ম্যাচ করা যাচ্ছে? ওখানে এফ ছিল, এখানে জাস্ট ই, জাস্ট ইয়েটা চেঞ্জ হয়েছে, লেটারটা চেঞ্জ হয়েছে। জি স্যার, এফ এর জায়গায় বসছে ওইটাই স্যার, ওইটাই। তাহলে ফাইনাল আমাদের ভ্যালু থিওরাম। স্টেডি স্টেট এররের ফর্মুলা হচ্ছে এটা। স্টেডি স্টেট এরর ই ইনফিনিটি সমান সমান হচ্ছে এস লিমিট এস টেন্ডস টু 0 এস ইন্টু ইএস। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা যেটা আমরা ব্যবহার করব অঙ্কর মধ্যে। আচ্ছা, এরপরে এখন ইএস, এখানে আছে ইএস। অলরেডি আমরা ইএস এর একটা এক্সপ্রেশন বের করছি, আর ইন্টু 1 মাইনাস টিএস। ঠিক আছে তো নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমি এই যে ইএস এর বদলে আমি পুরো বড় জিনিসটা লিখে দিতে পারি না?
তাহলে আমাদের ফর্মুলাটা আরেকটু আপডেট হলো 7.6 যেটা, সেটা হচ্ছে s ইন্টু আর এস ব্র্যাকেট 1 মাইনাস টিএস। আবারও এখন অনেক কিছু মনে হচ্ছে, আসলে অঙ্ক করার সময় দেখব সবচেয়ে সিম্পলেস্ট প্রবলেম এই কোর্সের, সবচেয়ে সিম্পলেস্ট প্রবলেম হচ্ছে এগুলা। ক্লিয়ার সবার কাছে? স্যার এখানে যে ইএস এর জায়গায় স্যার এই মানটা বসাই দিয়েছেন স্যার। হ্যাঁ, ইএস এর জায়গায় উপরে জাস্ট ইএস এর জায়গায় এটা রিপ্লেস করা হয়েছে, এস ইএস না লিখে এস আর এস 1 মাইনাস টিএস লিখছে। ওকে স্যার। আচ্ছা, এখন আসি যে যেহেতু আমাদের এররের ফর্মুলা আমরা পেয়ে গেলাম, তা উপরে আমরা দেখছি যে আমাদের 3 ধরনের আর হতে পারে, ইনপুট 3 ধরনের হতে পারে। কি কি ইনপুটগুলোর নাম কি কি? স্টেপ ইনপুট, র্যাম, তারপর হচ্ছে প্যারাবোলা। আচ্ছা, যদি স্টেপ ইনপুট হয় আর এস এর মান কি বসাবো? যদি স্টেপ ইনপুট হয় আর এস এর মান কি বসবে? স্যার 1 হ্যাঁ, 1 1 টাইম ডোমেনে, আমরা কিন্তু এস ডোমেনে আছি। 1 বাই এস 1 বাই এস। তাহলে আমাদের যদি স্টেপ ইনপুট হয় আর এস এর মান বসবে 1 বাই এস। আচ্ছা, যদি র্যাম্প ইনপুট হয় আর এস এর মান 1 by s square 1 বাই এস স্কয়ার, প্যারাবোলার জন্য 1 by s cube 1 বাই এস কিউব। তাহলে এখন আমরা জাস্ট ওই অনুযায়ী আমাদের প্রবলেমের মধ্যে আর এস এর মান যেটা বলা থাকবে আমরা সেই অনুযায়ী বসাবো। ক্লিয়ার সবার কাছে? তাহলে আমি একটু নিচে আসি, নিচে মনে হয় আমাদের এরর এর ফর্মুলা দিয়ে একটা ছোট অঙ্ক করা আছে, এই অঙ্কটা আমি দেখাইতে চাই। আচ্ছা, এটা আমি একটু ইয়েতে করি, এটা স্টপ শেয়ার করি। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার ওকে, তাহলে আমি এখন হচ্ছে আমাদের এক্সাম্পল 7.1 যেটা আছে, আসলে অঙ্কগুলো একেবারেই কমপ্লিকেটেড না, খুবই সহজ। আমাদের প্রবলেমের মধ্যে বলা আছে ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর ইফ টিএস ইকুয়ালস টু, টিএস এর মান দেওয়া আছে, টিএস হচ্ছে 5 ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস 7s প্লাস 10। আর and আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, ইনপুট ইজ ইউনিট স্টেপ। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে। এখন আমাদের স্টেডি স্টেট এরর বের করতে হবে। তাহলে আবারও বলতেছি, আমাদের স্টেডি স্টেট এরর বলতে আসলে টাইম ডোমেনের এররটা বের করতে বলা হচ্ছে, ই ইনফিনিটি ওইটা চাওয়া হচ্ছে। তাহলে আমাদের যেহেতু সবকিছু আগে এস ডোমেনে দেওয়া, তাহলে আগে আমাদের এররের এক্সপ্রেশন বের করতে হবে এস ডোমেনে, পরে আমরা এটা টাইম ডোমেনে ক্যালকুলেট করব। হ্যাঁ, আচ্ছা, ইনপুট ফার্স্টেই ইনপুট যেহেতু ইউনিট স্টেপ বলা আছে, আমি জানতে চাই তাহলে আরএস কত হবে? আরএস হচ্ছে আমাদের ইনপুট 1 by s 1 বাই এস। তাহলে এইটা কিন্তু আর প্রবলেমের মধ্যে এক্সট্রা হবে, বলা থাকবে না যে আরএস ইকুয়ালস টু 1 বাই এস, এটা আমরা এখন থেকে বাই ডিফল্ট জানি। হ্যাঁ, প্যারাবোলার জন্য কেমন হবে, র্যাম্পের জন্য কেমন হবে, আরএস এর মান জানা আছে। আমাদের ইএস বের করব আমরা, এররের এক্সপ্রেশনটা ফর্মুলা ছিল আরএস ইনটু 1 মাইনাস টিএস, মনে আছে এটা? যা এররের ফর্মুলা। জি স্যার তাহলে এখন আমি এটা বসাই 1 বাই এস মাল্টিপ্লাইড বাই 1 1 মাইনাস এখানে 5 বাই এস স্কোয়ার প্লাস 7s প্লাস 10। তাহলে এখন আমাদের এটা হবে কত? 1 বাই এস বাইরে থাকুক, এটা হচ্ছে এস স্কোয়ার প্লাস 7s প্লাস 10, এটা হচ্ছে এস স্কোয়ার প্লাস 7s প্লাস 5।
কারণ 10 মাইনাস 5 করলে 5 থাকে, ঠিক আছে। আর এখানে এখন যদি পুরোটাকে মাল্টিপ্লাই করি তাহলে উপরে হবে a স্কয়ার প্লাস 7s প্লাস 5 ডিভাইডেড বাই s ইনটু a স্কয়ার প্লাস 7s প্লাস 10, ঠিক আছে। এররের এক্সপ্রেশন এটা হচ্ছে আমাদের ইএস। ক্লিয়ার সবার কাছে? স্যার নিচে স্যার এস দিয়ে গুণ করে দিলে হয় না স্যার? এস দিয়ে গুণ করবো কেন, আমরা তো এখন ফোল্ড করে বের করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করতে পারো, সমস্যা নেই, তুমি করে দাও, গুণ করে দাও। গুণ করতেছি না, দেখবা কি কারণে করতেছি না, আসলে এটা পরে আবার কাটাকাটি হয়ে যাবে। জি স্যার। আচ্ছা এটা এররের এক্সপ্রেশন। আচ্ছা এখন আমাদের বের করার প্রয়োজন হচ্ছে ই ইনফিনিটি। ই ইনফিনিটি ফর্মুলা কি ছিল? ই ইনফিনিটির ফর্মুলা হচ্ছে লিমিট s টেন্ডস টু 0, তারপর কি বসবে? s ই s। মনে আছে তো নাকি? এটা হচ্ছে স্টেডি স্টেট এররের ফর্মুলা। জি স্যার। ওকে, তাহলে এখন Yes. আমাদের এই যে ইএস এর সাথে এস কে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমি আগে গুণ করি, তাহলে লিমিট s টেন্ডস টু 0 s মাল্টিপ্লাইড বাই উপরের এক্সপ্রেশনটা, তাহলে s স্কয়ার প্লাস 7s প্লাস 5 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 7s প্লাস 10। এই যে এখন এই যে s আর s কাটাকাটি, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন এই এক্সপ্রেশনের মধ্যে s টেন্ডস টু 0 মানে এই এক্সপ্রেশনটার মধ্যে আমি s এর মান 0 বসাবো, এই যে এক্সপ্রেশনটা বাকি থাকে। তাহলে বাকিটা s এর মান 0 বসালে কি হবে? উপরে 5 হবে স্যার। উপরে হবে 5, হাফ থাকে। হ্যাঁ 1 উপরে হবে 5, নিচে হবে 10, তাহলে এটা आंसर হচ্ছে হাফ। এটাই হচ্ছে আমাদের आंसर। ইজি না অঙ্কগুলা? জি স্যার। জি স্যার। হোপফুলি আমার মনে হয় পারা যাবে। আসলে জাস্ট পার্থক্য হচ্ছে এখানে চেঞ্জগুলো কি কি হবে, চেঞ্জ হচ্ছে হয়তো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ট্রান্সফরমেশন বলা থাকবে, অথবা আমাদের ইনপুটটা হয়তো র্যাম্প না বলে, ইনপুট স্টেপ না বলে র্যাম্প বলা থাকলো, হ্যাঁ প্যারাবোলা থাকতে পারে স্যার। প্যারাবোলা থাকতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এরর বের করার ফর্মুলা। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, তাহলে আমি এটা আর এস এর মানটা তো সবসময় 0 এ বসাবো। এস এর মানটা, হ্যাঁ এস এর মান সবসময় 0 বসাবো ফাইনাল এক্সপ্রেশনে, কারণ এটা তো ফর্মুলা। এটা তো ফর্মুলা। জি স্যার। ফর্মুলা, রাইট, এটা ফর্মুলা। আচ্ছা তাহলে আমি আবার আমার বই ফেরত আসি। বইয়ের মধ্যে এর পরের ইয়েটা ছিল হচ্ছে আমাদের স্টেডি স্টেট এরর ইউজিং জিএস। তার মানে আমরা কিন্তু বুঝলাম যে আমাদের আউটপুট আর ইনপুটের মাঝখানে গ্যাপ হচ্ছে 0.5 না, যাই হোক না কেন তুমি সিটির এক্সপ্রেশন যায়, সিটি যদি ভোল্টেজ হয়, আউটপুট যদি ভোল্টেজ হয় তাহলে 0.5 ভোল্ট, আউটপুট যদি কারেন্ট হয় তাহলে এটা 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। মানে এটা হচ্ছে তোমার আউটপুটটা যা হবে সেই রেসপেক্ট হচ্ছে এরর, ঠিক আছে। কারণ তুমি তো এই যে দেখো আমরা যে গ্রাফ আঁকছি, শুরুতে উপরে যে গ্রাফ এখানে একটা দেখানো হয়েছিল, হয়ে গেল এই যে স্যার ইনপুট আউটপুটের মধ্যে ডিফারেন্সটা এখন আউটপুটটা কি, এটা যে কোনো ভ্যালু হতে পারে। এটা ভোল্টেজের জন্য তুমি স্টেডি স্টেট বের করতে পারো, পাওয়ারের জন্য, কারেন্টের জন্য, যাই হোক না কেন, আমাদের যে কোনো ফিজিক্যাল বা যে কোনো মানে প্যারামিটার যেগুলো আমরা ক্যালকুলেট করতে মেজার করতে পারি, সেগুলোর যদি আমি এক্সপ্রেশনের থেকে আমি যদি ইয়ে করতে চাই, এরর বের করতে চাই, তাহলে সেই অনুযায়ী সেটার ইউনিটটা বসবে। বোঝা যাচ্ছে? ওকে স্যার হ্যাঁ, এটা তো এরর, আমি যদি এররটা স্যার রিমুভ করতে চাই এরকম কিছু কি বলছিলেন? এই এররের রিমুভের জন্য তোমার ওই যে কিছু টেকনিক আছে, যদিও এই চ্যাপ্টারে এই বইয়ের মধ্যে পড়ানো হয় না, ঠিক আছে। আর এখানে আমাদের ওই যে ইয়ে হয়ে গেল, ওই যে পরের দিকে হয়তো আছে নাকি জানি না, না এখানে এই বইয়ের মধ্যে মনে হয় এটা নাই, ওই যে পিআইপিডি ওগুলা যেগুলা, হ্যাঁ
ডিফারেনশিয়াল পিআইপি পিডি পিআইডি, ওগুলো আমাদের এরর রিমুভ করার কিছু টেকনিক আছে। হ্যাঁ, তো আসলে এররের মধ্যে অনেকগুলা ক্যাটাগরি আছে, নন লিনিয়ার এরর, তারপরে কি কি নন লিনিয়ারের মধ্যে আবার কিছু পার্থক্য আছে। হ্যাঁ, প্রতিটা এটা আসলে আমরা এগুলা কোথায় পড়ছিলাম আমরা, এটা পড়ছিলাম পাওয়ার সিস্টেম নামটা ভুলে গেছি কোর্সের। আচ্ছা যাক, মাস্টার্সের কোন একটা কোর্সে আমরা এরকম এররের ক্যাটাগরিগুলো পড়ছিলাম। হ্যাঁ, তো ওখানে পুরো আসলে ওই পুরো কোর্সটাই ছিল মোটামুটি আমার মনে হয়েছে যে এটা কন্ট্রোল সিস্টেম 1 এর কন্টিনিউয়েশন। তাহলে হয়তো ওই লেভেলে যদি পড়াশোনা, হয়তো ওই এররের ক্যাটাগরিগুলো যদি পড়া হয়, যে এই এররের ক্যাটাগরি হচ্ছে নন লিনিয়ার এরর, স্যাচুরেশন এরর, অনেক অনেক ধরনের এরর আছে। এই এররগুলা প্রতিটা এরর সলভ করার আবার নিয়ম আলাদা। আর তারপরে আমরা যদিও আমরা হয়তো টাচ করি নাই, চ্যাপ্টার 3-তে আমরা মেট্রিক স্টেট স্পেস নিয়ে ক্যালকুলেশন করছিলাম। ঠিক আছে, তাহলে স্টেট স্পেস থেকে আমরা এরপরে আমাদের আরো কিছু ক্যালকুলেশন ছিল, হ্যাঁ, যেটা হয়তো এই চ্যাপ্টারে আমরা অনেকগুলো স্কিপ করে গেছি। ওখান থেকে হচ্ছে আমরা সিস্টেম ম্যাট্রিক্স, যেটা হ্যাঁ এ ম্যাট্রিক্স মনে আছে, ax প্লাস বিইউ। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জি স্যার। সিস্টেম ম্যাট্রিক্স নিয়ে কিন্তু আসলে অনেক কিছু করা যায়। এই সিস্টেম ম্যাট্রিক্স কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাট্রিক্সটাকে এদিক সেদিক করলে কিন্তু আমাদের সিস্টেমের স্টেবিলিটি পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আসলে ওই ম্যাট্রিক্সের ইয়ে দিয়ে চেঞ্জ করে, প্যারামিটারগুলো চেঞ্জ করে আমি এররের মানটাও চেঞ্জ করতে পারবো। তাহলে আসলে ওই 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 স্কোপটা আমরা হয়তো কন্ট্রোল সিস্টেমে এখন নাই, এটা করানোর হয়তো সুযোগ নাই। স্যার হ্যাঁ, আমরা যে एग्जांपल 7.1টা দেখলাম, এটা কি স্যার আমাদের এই যে ফিগার 7.3 342 পেজের এর জন্য রাইট প্রসেসটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন দেখাতে যাচ্ছি এরর বের করতে চাই যদি জিএস দেয়া থাকে, এই যেটা আমরা 7.3 বিটা যেটা ডিসকাস করছি আমরা। তাহলে এরকম একটা সিস্টেম বি, এই সিস্টেমটার মধ্যে যদি আমাদের এরকম থাকে যে ফিডব্যাক সিস্টেম, যেটার মধ্যে ইনপুটের মান হয়তো বলা থাকলো, ইনপুটটা কি ধরনের, আর জি বলা থাকলো। খেয়াল রাখি জি কিন্তু ট্রান্সফার ফাংশন না, জিটা কি, জি হচ্ছে ফরওয়ার্ড পাথের গেইন। একটা ফিডব্যাক পাথ আছে আর একটা ফরওয়ার্ড পাথ আছে, ওই ফরওয়ার্ড পাথের গেইনটা হচ্ছে জি। আচ্ছা, এখন আমি যদি নিচে আরেকবার আসি, এটা হচ্ছে আমাদের এরর ফর ইউজিং জি, স্টেডি স্টেট এরর ইন টার্মস অফ জি। আচ্ছা, আবার আমরা আগের মতো শুরু করতে চাই। এই যে এখানে এরর সমান সমান হচ্ছে আরএস মাইনাস সিএস, এটা তো ঠিক আছে নাকি? ইনপুট মাইনাস আউটপুট এরর, ইকুয়েশন 7.8, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে সিএস টা কি আছে? সিএস টা কি হবে? সিএস হচ্ছে ই ইনটু জিএস। আমরা যদি আবার উপরে যাই, ফিগার এই ফিগারটাতে যাই, এই ফিগারের এই যে বি নাম্বার বি ফিগারটাতে যাই, এর মধ্যে এই এক্সপ্রেশনটার মধ্যে একটু খেয়াল করে দেখি, সিএস ইকুয়ালস টু ই ইনটু জিএস, ই আর জিএস এর গুণ। এটা তো সবাই বুঝতেছে নাকি? জি স্যার। হ্যাঁ, এখানের আউটপুটটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, ই ইনটু জিএস। আচ্ছা, এখন আমরা যদি এই ইকুয়েশনটাকে ইউজ করি, আমাদের যে নিচে আবার আসি, এখানে আমাদের হয়ে গেল এই যে, তাহলে সিএস সমান সমান ই ইনটু জিএস। এখন কিন্তু একটু ডিফারেন্ট, সিএস এর ফর্মুলাটা একটু এখন ডিফারেন্ট। এখন আমি সি ইকুয়ালস টু ই ইনটু জিএস, এটা সির মানটা এখানে বসাই দেই, তাহলে আর এস মাইনাস ই ইনটু জিএস, তারপর ইটাকে কমন নাও, কমন নেওয়ার পর আমার এরকম একটা এক্সপ্রেশন আছে, ইকুয়েশন 7.10। ঠিক আছে? এই আমাকে একটু বলতে হবে, না বুঝলে আমাকে বলতে হবে। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ জি স্যার। তাহলে একটু কথা না বললে আমি বুঝবো না যে আসলে কি সবাই বুঝতেছে নাকি। ঠিক আছে। তাহলে এখানে সিএস এর মানটা বসানো হয়েছে ই ইনটু জিএস, তারপরে ই কে কমন নেওয়া হয়েছে,
কমন না হলে আমাদের ইটা হচ্ছে এরর সিগন্যাল, তাহলে ই কে এক পাশে রেখে বাকি সবকিছু অন্য পাশে, তাহলে আর এস ডিভাইড বাই 1 প্লাস জিএস, এটা হচ্ছে এররের এস ডোমেনের এররের এক্সপ্রেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের আবারও আগের মতো এরর বের করার জন্য আমরা চাই হচ্ছে টাইম ডোমেনের এররটা বের করতে চাই। টাইম ডোমেনের এরর হচ্ছে ই ইনফিনিটি সমান সমান হচ্ছে লিমিট এস টেন্স টু 0, তারপরে এররের এক্সপ্রেশনের সাথে এস এর সাথে ইএস কে গুণ করতে হবে। তাহলে খেয়াল করে দেখো উপরের যে এররের এক্সপ্রেশনটা আছে ওটার সাথে নিচে একটা এস গুণ করে দিছে। তাহলে যদি আমাদের ট্রান্সফরমেশন দেয়া থাকে তাহলে এররের ফর্মুলা হচ্ছে উপরে যেটা ব্যবহার করলাম, আর যদি জিএস দেয়া থাকে হচ্ছে আমাদের ফরওয়ার্ড পাথের গেইন, তখন এররের ফর্মুলা হচ্ছে এটা। ক্লিয়ার? দুইটা ফর্মুলা স্যার বুঝতে পেরেছি। যেটা যেখানে প্রযোজ্য, যেটা আমাদের প্রবলেমে দেয়া থাকবে সেই অনুযায়ী আমরা অঙ্ক করব সেই ফর্মুলা ইউজ করে। আচ্ছা, এখন জানি না এখানে কি এক্সাম্পল দেয়া আছে নাকি না, এক্সাম্পল মনে হয় দেয়া নাই। আচ্ছা, এখন ওরা এখানে যেটা করছে বইয়ের মধ্যে যে আমাদের যেহেতু আমরা 3 ধরনের ইনপুট, আমাদের ইনপুট 3 ধরনের হয়, একটা হচ্ছে স্টেপ ইনপুট, র্যাম্প ইনপুট, প্যারাবোলা ইনপুট, তাহলে প্রতিটা ইনপুটের জন্য আলাদা আলাদা করে তারা ফর্মুলা লিখে দিচ্ছে। কিভাবে একটু খেয়াল করে দেখি। পরের এক্সপ্রেশন, পরের এখানে বক্স করা আছে 3টা বক্স। যদি ইনপুট স্টেপ হয়, হ্যাঁ, স্টেপ ইনপুটের জন্য এরর স্টেপ দেখা যাচ্ছে ই স্টেপ ইনফিনিটি, এটার মানে স্টেডি স্টেট এরর ফর স্টেপ ইনপুট। তাহলে আর এর মানটা এখন কি হবে? 1/s। 1/s। তাহলে দেখো এই যে যেখানে এস আর এস ছিল উপরে যেখানে এস আর এস ছিল, আর এস এর জায়গায় ওখানে এরা এই যে 1/s বসাই দিচ্ছে। তাহলে s ইনটু 1/s, তাহলে উপরে এটা কি হয়ে যায়? এটা হয়ে যায় 1 হয়ে যায়। জি স্যার। তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস, আচ্ছা 1 গুলো তো কনস্ট্যান্ট, হ্যাঁ 1 কনস্ট্যান্ট, তাহলে ওই যে s টেন্স টু 0 ওটা বাইরে না লিখে ওই জিএস এর সাথে লিখে দিছে। একই কথা, বাইরে লেখা আর ভিতরে লেখা একই, কারণ যখন আমি এক্সপ্রেশনের মধ্যে s এর মধ্যে 0 বসাবো 1 গুলো তো থেকেই যাবে, ওটা তো আর চেঞ্জ হবে না। উপরের 1 আর নিচের এই যে 1টা এটা থেকে যাবে। তাহলে আমাদের শুধু আসলে জিএস এর মধ্যে যে এস গুলো আছে সেখানে 0 বসাবো। 0 বসাবো। জি স্যার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওই স্টেপ ইনপুটের জন্য। আচ্ছা, যদি আমাদের এই পরে আরেকটা ফর্মুলা, এই আরেকটা বক্স করা আছে, যদি র্যাম্প ইনপুট হয় এস এর মান হচ্ছে 1/s স্কয়ার। দেখো s ইনটু 1/s স্কয়ার ডাইরেক্টলি লিখে দিচ্ছে এখানে। তাহলে 1/s স্কয়ার হলে কি একটা s মনে হয় বাকি থাকে, 1/s থাকে, হ্যাঁ, ও এসটা আবার নিচের সাথে গুণ হয়ে যাবে নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে নিচের এক্সপ্রেশনের সাথে গুণ হয়ে গেলে s প্লাস sgs। জি স্যার। আচ্ছা, s প্লাস sgs এর মধ্যে আমি যদি s এর মানটা 0 বসাই, তাহলে এই প্রথম s টা কি এমনিতেই ডাইরেক্টলি 0 হয়ে যায় না? প্রথম s প্লাস যে শুরুর s-টা আছে জি স্যার। ওটা 0 হয়ে যায়, তাহলে বাকি থাকে sgs। তাহলে র্যাম্প ইনপুটের সময় আমাদের এররের ফর্মুলা হচ্ছে 1 বাই লিমিট s টেন্ডস টু ইনফিনিটি sgs। হ্যাঁ, s এর মান 0 দিলে তো তারপর তো s ইকুয়াল 0 না, তারপরটা 0 হয় না, কারণ তারপর একটা জিএস এর সাথে গুণ হবে, গুণ হওয়ার পরে তারপর তুমি এস এর মান 0 বসাবা। এখন গুণের সময় দেখা যেতে পারে এস এস কাটাকাটি হয়ে নাই হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আগেই 0 বসানো যাবে না। এটা যেহেতু সিঙ্গেল এস, আলাদা করে এস প্লাস সামথিং, তাহলে এস যেহেতু আলাদা করে আছে এখানে তুমি ডাইরেক্টলি 0 বসাই দিতে পারো। আর ওটা যেহেতু গুণ ফর্মে আছে এস ইনটু জিএস, ওটা নট নেসেসারিলি সব সময় 0 হবে। ওইটা 0 করে দিলে তো ইনফিনিটি হয়ে যাবে, তাহলে কি ইনফিনিটিতে ইনফিনিটি হয়ে যাচ্ছে? কিছু এরর পাবা, তুমি ইনফিনিটি পাবা কিছু এরর, মানে এররটা বাড়তেই থাকবে। এটা আস্তে মানে ইনপুট আর আউটপুট দুই দিকে আগাচ্ছে, দুইটা অপোজিট ডিরেকশনে, হ্যাঁ, বা আস্তে আস্তে কোনোভাবেই এটা একসাথে হচ্ছে না, আস্তে আস্তে বাড়তেছে। তাহলে ইনফিনিটি সময় যে এররটাও ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের, এটা পরে আমরা এটা দেখবো, এটা দরকার নেই এখন, দরকার নেই। আমরা এখন ফর্মুলাগুলো দেখি। একটা হচ্ছে র্যাম্প ইনপুটের ফর্মুলা, র্যাম্পের জন্য ফর্মুলা হচ্ছে 1/s টেন্ডস টু ইনফিনিটি sgs। আচ্ছা, থার্ড ফর্মুলা আরেকটা বাকি আমাদের, এটা হচ্ছে প্যারাবোলিক ইনপুট। প্যারাবোলার ইনপুট ছিল
1/s³ যদি খেয়াল থাকে উপর থেকে, তাহলে এখন 1/s³ হলে উপরে বাকি থাকবে 1/s², তাহলে নিচে s² দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে s² প্লাস s² GS, তাহলে s² তো আলাদা, ওইটার মধ্যে আমি 0 বসা ওটাকে বাদ দিয়ে দিতে পারি, বাকি থাকে s² GS, 1/s² GS। জি স্যার। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা তিনটা জাস্ট ডাইরেক্টলি ফর্মুলা ডিরাইভ করে ফেলছে ওরা। হ্যাঁ, 3 ধরনের ইনপুটের জন্য 3 ধরনের আমাদের এরর। তাহলে আমাদের এখানে আমাদের একটা এক্সাম্পল করা আছে। এই এক্সাম্পল 7.2। আমি এখন এই এক্সাম্পলটা আমি মনে হয় দেখাই দিই, মনে হয় এটা মনে যেহেতু সিম্পল, আমার মনে এটা করার প্রয়োজন নাই। আচ্ছা, এখানে কি কি বলা আছে যে ফাংশন হ্যাজ দ্য ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর ফর ইনপুট অফ 5 UT, 5T UT, 5T² UT ফর দ্য সিস্টেম শোন। এই যে সিস্টেমটা হচ্ছে এটা, আর ফাংশন হচ্ছে স্টেপ ইনপুট, অবশ্যই ইনপুট বলা আছে, দ্য ফাংশন UT ইজ দ্য স্টেপ ইনপুট। আচ্ছা, তাহলে 3 ধরনের ইনপুটের জন্য স্টেডি স্টেট বের করতে বলা হয়েছে, স্টেডি স্টেট এরর। আচ্ছা, প্রথম ইনপুটটা কি 5 UT, এটা কি ধরনের ইনপুট? স্টেপ ইনপুট। পরেরটা 5T UT, র্যাম্প ইনপুট। এটা র্যাম্প ইনপুট, র্যাম্প কারণ টি আছে সাথে, এটা র্যাম্প ইনপুট। আর তারপরটা 5T² UT, ওটা হচ্ছে আমাদের প্যারাবোলিক ইনপুট। প্যারাবোলিক ইনপুট। তাহলে আমাদের তিনটার জন্য 3 ধরনের এরর বের হবে। আচ্ছা, আবার আসি, এখন আমাদের সিস্টেম দেয়া আছে, সিস্টেমের মধ্যে জি এর মানটা দেয়া আছে স্যার হাফ টি স্কয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ আসবে, ওইটা আমি অঙ্কর মধ্যে একটা জায়গায় মডিফাই হবে, আমি দেখাই দিব, ওটা হাফের জায়গাটা আমি দেখাই দিব। আচ্ছা, আমি এখানে জিএস এর মান দেয়া আছে নাকি 120 s+2 ডিভাইড বাই s+3 প্লাস s ইনটু s+4। হ্যাঁ, এটা হচ্ছে জিএস এর এক্সপ্রেশন। আচ্ছা, এখন আমাদের স্টেপ ইনপুটের জন্য এরর, স্টেডি স্টেট এরর, তাহলে ফর্মুলা কিন্তু উপরে ছিল। হ্যাঁ, ডাইরেক্টলি যদি বক্সের ফর্মুলাগুলো দেখি, ফর্মুলা ছিল 1 ডিভাইডেড বাই 1 প্লাস জিএস, s টেন্ডস টু 0 নাকি? আমি যদি উপরে ফর্মুলাটা রিভিউ করি, দিস আর 1 প্লাস জিএস। হ্যাঁ, 1 ডিভাইড বাই 1 প্লাস জিএস আর s টেন্ডস টু লিমিট s টেন্ডস টু 0। হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটাই আমি নিচে এটাই ইউজ করতেছি। তাহলে এখন আমি বসাই। আচ্ছা, এখন খেয়াল করি আমাদের ইনপুটটা কি 5 UT না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এখানে চেঞ্জটা কই হইছে? উপরে শুধু 5 রয়ে গেছে। উপরে 5 হয়ে গেছে, যেখানে 1 ছিল। হ্যাঁ, কারণ উপরে কিন্তু বসে, যদি আমি অরিজিনাল ফর্মুলাতে আসি, একটু উপরে আসি, হ্যাঁ বারবার সুইচ করতেছি হয়তো, জাস্ট একটু এটা ক্লিয়ার করার জন্য। এই যে আমাদের অরিজিনাল ফর্মুলার মধ্যে কি খেয়াল করতেছি, উপরে এস আর এস ছিল। জি স্যার। হ্যাঁ, তাহলে আর এসটা এখানে বসবে কি 5 UT। 5 UT ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? 5 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম 5/s। 5/s। 5/s, জি স্যার। 5/s, তাহলে উপরে কি একটা 5 রয়ে যায় না? জি স্যার। তাহলে এখানে এত কিছু চিন্তা করার প্রয়োজন নাই। ল্যাপ্লাস ট্রান্সফর্মের মধ্যে আমাদের এই যে যা দেয়া থাকবে ইনপুটটা, যে সেটা উপরে বসাই দিলেই হবে। তাহলে এখানে 5 UT আছে, তাহলে 5 UTটা জাস্ট উপরে 5 বসবে। এখানে যদি 10 UT থাকতো, উপরে 10 বসতো। এটা এত কিছু চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে এখানে আমাদের 5 ডিভাইডেড বাই 1 প্লাস লিমিট s টেন্ডস টু 0 GS। আচ্ছা, জিএসটা হচ্ছে দেয়া আছে, এই যে এখানে জিএস দেয়া আছে। আচ্ছা, এই এক্সপ্রেশনের মধ্যে যদি এসটাকে 0 বসানো হয়, দেখো তো কি হয়। এই 120 s+2 ডিভাইডেড বাই s+3, 240 বাই হচ্ছে 12। 12 আসার উপরে 2 থাকে স্যার। তাহলে স্যার 20 আসতেছে। তাহলে 120 ইনটু 2, কারণ s যদি 0 হয় তাহলে s+0 + 2, তাহলে 120 ইনটু 2 ডিভাইডেড বাই 3 ইনটু 4 কত হয়? 240 বাই 20 আসে। 20। তাহলে এই যে 1 ডিভাইড 5 ডিভাইড বাই 1 প্লাস 20, তাহলে ভ্যালুটা হচ্ছে 5/21। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, এটা গেল আমাদের স্টেপ। এরপর আসি র্যাম্পের জন্য এরর। র্যাম্পের জন্য ফর্মুলা ছিল হচ্ছে 1 ডিভাইড বাই লিমিট s টেন্ডস টু 0 SGS।
ইনফিনিটি আসলো স্যার। তাহলে এখানে যদি আমরা এই যে ফর্মুলাটাতে আসি, এই যে 1 র্যাম্পের জন্য 1 বাই লিমিট s টেন্ডস টু 0 SGS। আচ্ছা আবারও সেম, যেহেতু এবার আমাদের ইনপুট হচ্ছে 5t ut, হ্যাঁ, তাহলে উপরে কি বসবে? একটা 5 বসবে, উপরে একটা 5 বসবে, আর নিচেও কি বসবে? SGS। GS এর সাথে s কে গুণ করতে হবে, হ্যাঁ, GS এর সাথে s কে গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের GS। হ্যাঁ, GS এর সাথে s কে যদি গুণ করা হয়, তাহলে দেখো এখানে s এর সাথে গুণ করা হলে পুরো এক্সপ্রেশনটাই কিন্তু 0 হয়ে যায় যদি s এখানে গুণ করো। জি স্যার। তাহলে নিচে এখানে কি থাকে? 5/0। হ্যাঁ, তাহলে এখানে আমাদের পুরো এররটা হচ্ছে ইনফিনিটি। স্টেডি স্টেট এরর হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, প্যারাবোলিক ইনপুট, এটা ইনফিনিটি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে ইনফিনিটি হবে। তবে এখানে একটু একটা জিনিস নোটিস করা আছে, যে এখানে উপরে 10 বসাইছে, এটা কি সবাই দেখছে? জি স্যার, এটা হাফের জন্য স্যার। হ্যাঁ, এই যে হাফের ওই যে স্যার ওই যে কিসের কারণে রাইট, হাফ আছে, ওই হাফের কারণে। হাফ আছে। তাহলে আমি শুরুতে যখন ইনপুট দেখাইছিলাম 5 কে হাফ দ্বারা ভাগ দিলে 10 ই রাইট, হচ্ছে। এখানে আমি কি বলছিলাম? 1/s³ লিখছি, কারণ এখানে হাফ টি স্কোয়ার। যদি আমরা এখানে টি স্কোয়ার লিখতাম, হ্যাঁ, উপরে একটা 2 থাকতো। উপরে একটা 2 থাকতো, আমি এখানে আগেই বলছিলাম। তাহলে আমার যদি কথার কথা এখানে এটা থাকে 5t², এটা যদি 5t² হয়, তাহলে এখানে কি হবে? 2 × 5/s³। না, এখানে হবে 10/s³। স্যার সেটাই তো বললাম, 2 × 5/s³। 2 × 5/s³, রাইট। হ্যাঁ, 2 × 5/s³। তার মানে স্যার ওই ওদের ওই হাফের ব্যাপারটা বলার জন্য একটু বলেছি। বলার জন্য, রাইট। তাহলে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে টি এক্সপ্রেশনের সাথে যা থাকবে ওটা এস ডোমেনে যে এটা 2 গুণ হয়ে যাবে প্যারাবোলার ক্ষেত্রে, শুধু প্যারাবোলার ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু না। ঠিক আছে? তাহলে এখানে যদি এখানে 10 থাকে, এখানে এটা 20 হয়ে যাবে, তাই তো নাকি? জি স্যার। তাহলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই প্রবলেমের মধ্যে যদিও আমাদের এটা হয়তো এটা ভাবে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে ওইটা ইনফিনিটি আসতেছে। আমরা যদি আবার নিচে আসি অঙ্কটাতে, হ্যাঁ, তাহলে এই যে 5t² ut উপরে বসানো হয়েছে 10, কেন? ওই যে 2 × 5 ডিভাইডেড বাই s² gs। তুমি এই এক্সপ্রেশনের সাথে s² গুণ করো, গুণ করে s এর মানটা 0 বসাও, দেখবা পুরো মানটা 0 আসে। ওই পুরো মানটা 0 মানে হচ্ছে 10/0, এটা মানে ইনফিনিটি। তাহলে আমাদের স্টেডি স্টেট এরর হচ্ছে ইনফিনিটি। ক্লিয়ার? আমার মনে হয় এই ফর্মুলাগুলো যদি মনে রাখা যায়, তাহলে আমার এই অঙ্কগুলো খুব সোজা। হ্যাঁ, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে যদি বলা হয় ফাইন্ড দিস। হ্যাঁ বল। হ্যাঁ স্যার বুঝতে পারছি, কিন্তু একটা কনফিউশন আছে স্যার। একদম ফার্স্টে যে 7.24 যে আমরা করলাম, হ্যাঁ, কিন্তু স্যার আমার ইনপুটটা ছিল হচ্ছে 5 ut, তো ওটাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে স্যার 5/s। তো স্যার ওই 5/s এর মধ্যে যদি s এর মান 0 বসাই, তাহলে ইনফিনিটি হয়ে যাওয়ার কথা না স্যার? জি স্যার, জি স্যার, তো ইনফিনিটি হয়ে যাওয়ার কথা স্যার। না, তুমি স্যার 5/s ওই জিনিসটা ছিল হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মে নেই। তুমি 5/s s এর ভ্যালু তো এখানে ওইভাবে বসাচ্ছে না। তুমি দেখো, এস তো কাটাই চলে যায়। না এই যে ওই rs এর s টা কাটা যায় নিচে। হ্যাঁ, একটা s ছিল sgs, দেখো ওইটার sgs একটা ছিল, sgs সেই s আর ওই s এর কাটাকাটি যায় কি হয়ে যায়। এই যে স্যার একটু দেখা দেন স্যার। হ্যাঁ স্যার, s টা স্যার, হ্যাঁ, s × 5/s। ও তাহলে s এর s তে এ উপরে s আর নিচে s স্যার কাটাকাটি যাবে স্যার। কাটাকাটি যায়, তাহলে বাকি থাকে শুধু উপরের 5। জি জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, ওকে স্যার। ওকে। তাহলে ওইভাবে করে আসলে ওইভাবে করেই আমাদের আসলে পরের এই যে 3টা বক্স করে যে ফর্মুলা ডিরাইভ করছে ওরা, 1/1 প্লাস লিমিট SGS, হ্যাঁ, লিমিট শুধু GS, প্রথমটা হচ্ছে শুধু GS, তারপরে হচ্ছে 1/SGS, আর তারপরটা প্যারাবোলার জন্য হচ্ছে 1/s² GS। তাহলে তিন ধরনের ইনপুটের জন্য 3 ধরনের এররের ফর্মুলা। তাহলে এটা দিয়ে আমাদের অঙ্ক এক্সপ্রেশন বের করা হয়েছে, আর এররের মানটা বের করছি আমরা। আচ্ছা, এরপর আমাদের সেম ধরনের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এটা হচ্ছে এক্সাম্পল 7.3।
তাহলে एग्जांपल 7.3 টা আমরা প্র্যাকটিস করব নিজেরা। আমি ক্লাসে দেখাচ্ছি না, একই রকম স্টেপ ইনপুট ফর্মুলা বসায় এখানে জাস্ট পার্থক্য হচ্ছে র‍্যাম্প স্টেপ ইনপুটের জন্য এরর আসছে 0, তবে স্টেপ ইনপুটের মধ্যে কোনো এরর নাই। র‍্যাম্প ইনপুটের জন্য কোনো একটা ভ্যালু আসছে, আর প্যারাবোলিক ইনপুটের জন্য আউটপুটটা এরর ইনফিনিটি আসছে। ঠিক আছে, জাস্ট আনসারটা একটু ভিন্ন, এটা আমাদের সেম ক্যাটাগরির প্রবলেম। আমি আর এটা দেখাচ্ছি না। আচ্ছা, এখানেও মনে হয় আমাদের স্কিল অ্যাসেসমেন্ট 7.1 আরেকটা एग्जांपल দিয়ে দেওয়া আছে সেম ভাবে, একই ভাবে। হ্যাঁ, এখানে 15 তিন ধরনের ইনপুট, 15 ইউটি, 15 টি ইউটি আর 15 টি স্কয়ার ইউটি। পারা যাবে না? এটা দেখাইতে হবে। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, একটু আমি একটা জিনিস, 15 টি স্কয়ার ইউটির সময় উপরে কত বসবে? 30 বসবে। 30 তাহলে বুঝা গেছে, আমার মনে হয় করা যাবে না স্যার। হ্যাঁ, 30 বসবে তো। হ্যাঁ 30 বসবে। 2 গুণ হবে না? জি স্যার, ঠিক আছে। প্যারাবোলার জন্য। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের এরর। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট এন্ড সিস্টেম টাইপ। হ্যাঁ, তাহলে স্ট্যাটিক এরর কনস্ট্যান্টটা কি আমরা আরেকবার রিভিউ করি। এররের ফর্মুলাগুলো এখানে দেয়া আছে, ফর্মুলাগুলো একবার সবাই একটু চোখ বুলাই দেখো, সবাই কি বুঝতেছে নাকি এররের ফর্মুলাগুলো? জাস্ট উপরে যেটা ছিল হুবহু কপি পেস্ট, এখানে নতুন কিছু নাই। একসাথে 3টা ফর্মুলা দেখতে পারতেছি। ঠিক আছে তো, যেটা দিয়ে আমরা অঙ্ক করলাম। জি স্যার, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন এটার থেকে আমাদের এই 3টা কনস্ট্যান্টকে ডিফাইন করা হয়। ঠিক আছে, এই কনস্ট্যান্টগুলো কি? এটা কোনো কিছুই না, জাস্ট এই যে এক্সপ্রেশনটা, এই যে লিমিট s টেন্ডস টু 0 gs, এটা হচ্ছে আমাদের জন্য একটা কনস্ট্যান্ট। এই লিমিট s টেন্ডস টু 0 sgs, এটা হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট। আর লিমিট s স্কয়ার gs, এটা হচ্ছে আমাদের জন্য আরেকটা কনস্ট্যান্ট। 3টা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে আমরা এই বড় কেমন কনস্ট্যান্ট? এটা কনস্ট্যান্ট মানে হচ্ছে এটাকে আমি এত বড় এক্সপ্রেশন না লিখে এটাকে আমি নাম দিচ্ছি। আমি নিচে যদি একটু আসি, আমি একটু এই যে 3টা কনস্ট্যান্টকে তারা ডিফাইন করছে। এটাকে বলা হচ্ছে কেপি, কেভি, কেএ। ওই যে নিচের ওই পার্টটুক যেটার মধ্যে লিমিটটা বসতেছে, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ওই অংশটুকুকে এই বড়টুক না লিখে জাস্ট এখন আমরা এটাকে বলতেছি এটা হচ্ছে 3 ধরনের কনস্ট্যান্ট। তাহলে ওই যে এরর স্টেপ ইনপুটের জন্য আমরা পাচ্ছি হচ্ছে কেপি। ঠিক আছে, কেপি পাচ্ছি, কেপি হচ্ছে পজিশন কনস্ট্যান্ট। র‍্যাম্প ইনপুটের জন্য পাচ্ছি কেভি, ভেলোসিটি কনস্ট্যান্ট। আর প্যারাবোলিক ইনপুটের জন্য পাচ্ছি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট কে। এটা কি নতুন কিছু? যেটা অরিজিনাল ফর্মুলা শিখলাম সেটার মধ্যে ওই এক্সপ্রেশনটার থেকে আমরা কিছু 3টা কনস্ট্যান্টকে ডিফাইন করলাম। এটা নতুন কোনো ফর্মুলা না। আর কনস্ট্যান্ট গুলো যদি বের করতে বলে তখন তো এই ফর্মুলা ইউজ করব নাকি? না, এটাই তো, এই যে কেপি ইকুয়ালস টু লিমিট s টেন্ডস টু 0 gs, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। এখানে যা মান আসে gs এর মধ্যে তুমি 0 বসাও, বসানোর পরে যা মান আসবে সেটা হচ্ছে কেপি। কেভি হচ্ছে gs এর সাথে s গুণ করবা, গুণ করে যে মান আসবে s ইকুয়ালস টু 0 বসাবা, যত মান আসবে ওটা হচ্ছে আমার কেভি। স্যার অনেক সময় তো যদি তাহলে কনস্ট্যান্ট ইনফিনিটি হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে কনস্ট্যান্ট ইনফিনিটি হতে পারে, কনস্ট্যান্ট 0 হতে পারে, কনস্ট্যান্ট ইনফিনিটি হতে পারে, 0 হতে পারে, বা কোনো একটা ভ্যালু হতে পারে। 0 হতে পারে না স্যার, ইনফিনিটি অথবা s এর সাথে যেগুলো গুণ আছে এগুলো তো মনে ইনফিনিটি হওয়ার চান্স। হ্যাঁ আছে, হতে পারে ইনফিনিটি হতে পারে, আমার 0 হতে পারে। স্যার 0 কিভাবে হতে পারে? এটা তো s গুণ আছে অথবা সামথিং কিছু একটা আছে। হ্যাঁ, s দিয়ে যদি গুণ করার পরে তুমি দেখো gs এর এক্সপ্রেশন যদি এরকম হয় দেয়া থাকবে তো ট্রান্সফার ফাংশন বিয়োগ না করলে তো আর 0 হওয়া পসিবল না, তাই না স্যার? হবে তো বিয়োগ করলে কোনো ভ্যালু 0 হতে পারে না, বিয়োগ নাই, এই তুমি কেভি এর কথা, কেভি ধরো 0 হতে পারে। gs এর এক্সপ্রেশনটা যদি কথার কথা যদি এরকম হয়, এটা না, যদি প্রথমটার মতো হয়, এটা জি স্যার কনস্ট্যান্ট 0 হতে পারে। এটা যদি এরকম যদি এক্সপ্রেশন হয়, হ্যাঁ, এখানে সাথে s গুণ হলো, তাহলে 0 হয়ে যাবে কনস্ট্যান্ট, তাহলে পুরো এক্সপ্রেশনটা 0 জি স্যার হতে পারে, 0 হতে পারে। আমি পরে একটা টেবিল দেখাবো
তখন আসলে কখন 0 হবে কখন ইনফিনিটি হবে ওটা আসলে তখন আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে এখন তিনটা কনস্ট্যান্ট কি ডিফাইন করলাম, কেপি কেভি কে। আমাদের অরিজিনাল এররের মধ্যে ওই জি এর সাথে যে লিমিট যে অংশটুকু ছিল সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট। তাহলে এখন আমাদের মনে হয় ফর্মুলাটা এই স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট দিয়েও আমরা একটা অঙ্ক করতে পারি এখানে, সেই ইকুয়েশন 7.4। তাহলে এখানে তিনটা আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে। প্রতি ডায়াগ্রামের ক্ষেত্রে আমাদের কেপি কেভি কে এর মান বের করতে বলা হয়েছে, জিএস থেকে কেপি কেভি কে এর মান করা হয়েছে। তাহলে এটা কি আমরা একটা প্র্যাকটিস করি ক্লাসে? এটা আমি এটা স্টেপ শেয়ার দেই। আমাদের এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 7.4। এগুলো সব শর্ট অঙ্ক, এগুলো করতে এট বেস্ট 10 মিনিটের বেশি লাগার কথা না, যদি ফর্মুলা ঠিক মতো জানা থাকে। আমাদের এক্সপ্রেশন অনুযায়ী আমি আর বড় ডায়াগ্রাম আঁকতেছি না, আমি জিএস এর এক্সপ্রেশনটা লিখতেছি। আমাদের এটা হচ্ছে প্রবলেম নাম্বার এর প্রবলেমের মধ্যে জিএস হচ্ছে 500 s plus 2 s plus 5 divided by s plus 8 s plus 10 s plus 12। এটা হচ্ছে জি এর এক্সপ্রেশন। এখন আমাদের বের করতে হবে কেপি কেভি কে। এই এক্সপ্রেশনের জন্য কেপি কেভি কে, তাহলে প্রথমে হচ্ছে পজিশন কনস্ট্যান্ট কেপি। ফর্মুলা কেপির ফর্মুলাটা হচ্ছে লিমিট টেন্ডস টু 0 জিএস। জিএস। ওকে, তাহলে এটা কত আসে এখান থেকে? পুরো আসতেছে স্যার হচ্ছে 500 5000 into 2 into 5 ভাগ 8 to 10 into 12 80 800 8 2 16 960। কত আসে এটা একটু ক্যালকুলেটরে যদি কেউ করে বলে, বা আমি বই থেকে দেখি ডাইরেক্টলি। এটা আসে হচ্ছে 5.2। এটা হচ্ছে কেপির মান। সবাই কি বুঝতেছে? জাস্ট বড় এক্সপ্রেশনটার মধ্যে এস এর মান 0 বসাই দিছি। হ্যাঁ 5.21। আচ্ছা 5.21। ওকে, ক্লিয়ার তো নাকি? কারো কোনো কোশ্চেন আছে এখন এখানে? স্যার কেভি বের করতে হবে। কেভি, রাইট। কেভি সমান সমান হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 s gs। তাহলে এই পুরো এক্সপ্রেশনের সাথে s গুণ হবে, তাহলে এটা কত আসবে? ডাইরেক্টলি 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে যাবে। তার মানে 0 যাই হয়ে আসুক যাচ্ছে। না কেন, জিএস এর বড় এক্সপ্রেশন যাই থাকুক না কেন, এটার সাথে যখন এস গুণ করব, এস যেহেতু কাটাকাটি হয় না কোনোভাবে, তাহলে আমাদের এটা পুরো এক্সপ্রেশন হচ্ছে 0। কেও 0। কে এটাও 0 হওয়া উচিত। তাহলে এটা হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার gs। তাহলে এখানে আমাদের আবারও জি এর এক্সপ্রেশনের সাথে s স্কয়ার ইনটু যত আসে 500 s plus 2 s plus 5 plus 2 plus s plus 8 10 12। হ্যাঁ, তাহলে এই সব কিছুর মধ্যে যদি s গুণ করা হয়, 0 বসানো হয়, তাহলে হচ্ছে 0, পুরোটা 0। স্যার এইটা না লিখে একবারে যে 0 লিখে দেয় তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। এটা আমি যতক্ষণ পর্যন্ত s0 না বসা হবে, লিমিটটা লিখতে হবে ডাইরেক্টলি 0। আমি জাস্ট শো করার জন্য যেখানে আমাদের 0 আসতেছে। আর একটু উপরে স্যার। হ্যাঁ আরে জিরো গুলা কিভাবে আসলো স্যার? জিরোগুলা তুমি দেখো, তুমি এই যে জিএস এর এক্সপ্রেশনের মধ্যে সবগুলাকে 0 বসাও, এস এর মানগুলা সবগুলাকে 0 বসাও। এই যে যেমন কে এতে
তুমি এস এর মানটা 0 বসাও, সবগুলা মান 0 বসাও, বসানোর পরে একটা দেখো এ স্কোয়ারের ওখানেও 0 বসাইতে হবে। তাহলে 0 স্কোয়ার মাল্টিপ্লাইড বাই কিছু একটা মান, তাহলে 0 এর সাথে মান হওয়া মানে পুরোটাই 0। মানে স্যার মূলত ওই এস টা সাথে আছে আর এস এর 0 এর সাথে যে কোনো কিছু গুণ হলে তো 0 হবে। 0 হয়ে যাবে, রাইট। জি স্যার। তাহলে এটা গেল আমাদের কেপি কেভি কে, এটা হচ্ছে এ। আচ্ছা এখন হচ্ছে আমরা বি নাম্বারটা করি। বির জন্য জিএস এর এক্সপ্রেশন দেয়া আছে হচ্ছে জিএস ইকুয়ালস টু একটু ডিফারেন্ট, এটা হচ্ছে 500 s plus 2 s plus 5 s plus 6 divided by s plus 8 10 12। তার মানে নিচে এখানে একটা পার্থক্য খেয়াল করা যাচ্ছে, একটা এক্সট্রা এস আছে আগের উপরের এক্সপ্রেশন, আর এটা মনে হয় অলমোস্ট সেম। উপরে যদিও একটা s plus 6 আছে, যা কিছু সমস্যা না, আমাদের নিচের একটা এক্সট্রা এস আছে। আচ্ছা আমরা আবার আগের মতো কেপি বের করব। কেপি তাহলে ফর্মুলা হচ্ছে লিমিট s টেন্ডস টু 0 জিএস এর মধ্যে 0 বসাইতে হবে। এনিওয়ান কত আনসার আসে সেটা কেউ কি বলতে পারবে? স্যার এটা স্যার ইনফিনিটি হয়ে যাচ্ছে। ইনফিনিটি আসে, গুড। এটা ইনফিনিটি, কারণ এই যে নিচে একটা 0 আছে, এস আছে, হ্যাঁ ওইটার জন্য ইনফিনিটি হয়ে যায়। আচ্ছা কেভি, কেবিটা হবে স্যার 5.1 লিমিট s টেন্ডস টু 0 s জিএস। আচ্ছা এই যে এখন এই এসটা আছে, এই এসটা কি এস এর সাথে কাটাকাটি হবে না? জি স্যার। হ্যাঁ তাহলে এখন আমাদের এটা কি হবে, এই যে আগের মতো 500 into 2 into 5 by 10 5 into 8 into 6, 12 একটা 6 এক্সট্রা ছিল, ও স্যার এখন আমাদের 6 একটা 6 এক্সট্রা ছিল, তাহলে 8 into 10 into 12 কত আসে এটা? দেখতে হবে। আর 31.25 31.25। আচ্ছা আবার কে, এটা আবার স্যার 0 এটা এটা লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার জিএস হচ্ছে 500 s plus 8 s plus 5 s plus 6 s plus 5 s plus 6 divided by s plus 8 10 12। তাহলে এখন কি এই যে এই s আর এখানে s একটা স্কয়ার s থেকে যাচ্ছে। একটা s থেকে যাচ্ছে, সরি s হবে না, এখানে হবে শুধু s। তাহলে এখন এই s এর সাথে বড় একটা এক্সপ্রেশন গুণ করা, এখন s এর মধ্যে 0 বসাও সবগুলোতে, এই মানটা 0। আশা করি সবার কাছে ক্লিয়ার কনস্ট্যান্টের মানগুলো বের করা। ক্লিয়ার সবার কাছে? আমি থার্ড সি আরেকটা আছে, ওটা করতেছি না, ওটা নিজেরা প্র্যাকটিস করব। আমি এখান থেকে যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে আমরা কনস্ট্যান্টের মান বের করলাম। এখন আমি যদি বলি যে স্টেডি স্টেট এররের মান বের করতে হবে, এরর স্টেডি স্টেট, হ্যাঁ তিনটা স্টেডি স্টেট এরর, কারণ আমরা কিন্তু তিনটা কনস্ট্যান্ট বের করছি। এই যে সে বি নাম্বারে আমরা তিনটা কনস্ট্যান্ট বের করছি, কেপি কেভি কে। হ্যাঁ তাহলে স্টেডি স্টেট এরর তিনবার বের করতে হবে। একটা হচ্ছে স্টেপের জন্য, এটা হচ্ছে স্টেপ ইনপুট, স্টেপ ইনপুটের স্টেডি স্টেট এরর হচ্ছে 1/1 প্লাস। স্যার এখানে তো a এর জন্য তিনটা বেরোবে না স্যার? বুঝি নাই মানে তিনটা না স্যার, a এর জন্য করলেন, b এর জন্য করলাম স্যার, তিনটা ভাগ করলাম। হ্যাঁ তিনটা করলাম, হ্যাঁ তখন এবার তো স্যার আবার তিনটা ভাগ করতে হবে না স্যার? তিনটা এরর বের করতে হবে। a এর জন্য আবার b এর জন্য তিনটা, বি এর জন্য তিনটা, এর জন্য তিনটা এরর, বির জন্য তিনটা এরর। আমি প্রতিটা করতেছি না, আমি বিটা করতেছি। হ্যাঁ একটা বুঝলে আরেকটা করা যাবে আসলে, আমি জাস্ট ফর্মুলা দেখানোর জন্য। তাহলে স্টেডি স্টেট এররের ফর্মুলা, স্টেপ ইনপুটের জন্য কি জানি 1/1 প্লাস লিমিট s টেন্ডস টু 0। আচ্ছা আমি অত কিছু না লিখে এটা লিখতে পারি, কেপি লিখতে পারি। জি স্যার। জি স্যার।
তাহলে এখন কিন্তু আমাদের যে বললাম ফর্মুলাটা হালকা একটু মডিফাই হচ্ছে, নাথিং নিউ, জাস্ট একটু মডিফিকেশন। তাহলে কেপির মান জানা আছে, কেপির মানটা কত? ইনফিনিটি। তাহলে স্টেডি স্টেট এরর হবে 1/1 প্লাস ইনফিনিটি। এটার মানটা কত আসে? কেউ কি বলতে পারবে? ইনফিনিটি প্লাস 1 মানে হচ্ছে আরেকটা ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি মানে হচ্ছে 0। 0 স্যার। ঠিক আছে, স্টেডি স্টেট এরর ফর স্টেপ ইনপুট। আচ্ছা, স্টেডি স্টেট এরর ফর র্যাম্প ইনপুট, ইনফিনিটি ফর র্যাম্প, ফর্মুলা কি ছিল? 1/, 1 প্লাস s হ্যাঁ র্যাম্পের ক্ষেত্রে 1 প্লাস তাই, র্যাম্পের ক্ষেত্রে স্কয়ার স্যার s হ্যাঁ র্যাম্পের ক্ষেত্রে ডাইরেক্টলি লিমিট s টেন্ডস টু 0 gs, ঠিক না? sgs, সরি, লিমিট s টেন্ডস টু 0 sgs। sgs। আচ্ছা, এটা না লিখে আমি কি লিখতে পারি? এই যে এটাই তো আমাদের কেভি লিখতে পারি। কেভি না? রাইট, তাহলে আমি ডাইরেক্টলি লিখতে পারি র্যাম্পের জন্য হচ্ছে কেভি। তাহলে এই এখানে কেভির মানটা কত ছিল আমাদের? কেভির মানটা ছিল 31.25, তাহলে 1/31.25 যা আসে, মান যত আসে। আর এটা হচ্ছে এরর স্টেডি স্টেট ফর প্যারাবোলা, আর 0.032 এটা 0.032। ওকে, প্যারাবোলা, প্যারাবোলার জন্য ফর্মুলা 1/s স্কয়ার gs, লিমিট s টেন্ডস টু 0 s স্কয়ার gs। তাহলে আমি কি লিখতে পারি? 1/ka, জি স্যার। দেখা যাবে। তাহলে k এর মানটা কত ছিল এখানে? লাস্টে বের করছি আমরা 0, 0 সরি না 0 না, হ্যাঁ এই যে এটা 0, k এর মান হচ্ছে 0। তাহলে 1/0 হচ্ছে ইনফিনিটি। আর প্রথমটা 0 কিভাবে এটা আবার বলুন? বুঝি নাই। প্রথমটা 0 এই যে 1/1/, স্টেপ ইনপুটটা স্যার হচ্ছে 0, ঠিক আছে? স্টেপ ইনপুটটা স্যার 1/1 প্লাস ইনফিনিটি না? হ্যাঁ, তাহলে 1 প্লাস ইনফিনিটি মানে হচ্ছে ইনফিনিটি প্লাস সামথিং মানে তো আরেকটা ইনফিনিটি। জি স্যার। হ্যাঁ, তাহলে 1/ইনফিনিটি, তাহলে 1/ইনফিনিটি মানে 0। ওকে, তাহলে ইনফিনিটি ভ্যালু, তারপরে হচ্ছে লাস্টটা হচ্ছে না, এররের মানটা হচ্ছে 0 ভ্যালু, তারপর হচ্ছে ইনফিনিটি। ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার? আচ্ছা, এখন কি সবাই কি রিলেট করতে পারতেছে যে আমাদের স্টেপ ইনপুটের সাথে সম্পর্ক হচ্ছে কেপির, র্যাম্পের সাথে সম্পর্ক হচ্ছে কেভির, আর প্যারাবোলার সাথে সম্পর্ক হচ্ছে কে এর? এটা কি সবাই বুঝতেছে? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরে আমাদের অঙ্কর মধ্যে এই জিনিসটা লাগবে যে আসলে কোন কনস্ট্যান্ট কোন ইনপুটের জন্য অ্যাপ্লিকেবল। তার মানে স্টেপ ইনপুটের মধ্যে কিন্তু আমরা কে এ বসাইতে পারবো না, হ্যাঁ, ভেলোসিটির জন্য কিন্তু আমরা কেপি বসাইতে পারবো না। তাহলে ওটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের কোনটা কোন ইনপুটের সাথে কোন কনস্ট্যান্টের সম্পর্ক। স্টেপের সাথে কেপি, র্যাম্পের সাথে কেভি, আর প্যারাবোলার সাথে কে এ। ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমার মনে হয় আমি আজকে এখানেই শেষ করব। আর একটু আমাকে একটু উপরে একটু নিবে, একটু আমার লেখা বাকি ছিল স্যার। 7.4 এর স্যার, ওই যে কেভিকে। এটা হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। স্যার স্যার এখন কি স্যার এই যে কনস্ট্যান্ট গুলোর মান দেখা বলা যাবে বা বলা যাবে মানে সিস্টেমটা কি স্টেবল না আনস্টেবল? স্টেডি স্টেট এররের সাথে সিস্টেম স্টেবিলিটির কোনো সম্পর্ক নেই। এররের সাথে, স্টেডি স্টেট এররের সাথে সিস্টেম, ও আচ্ছা স্যার হয়েছে স্যার। না না না, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলা যাবে, রাইট, অবশ্যই বলা যাবে। স্টেডি স্টেট এরর দেখে অবশ্যই বলা যাবে যে সিস্টেম কি স্টেবল না আনস্টেবল। আচ্ছা, এটা হচ্ছে যে যদি আমাদের যে গ্রাফের মধ্যে তুমি দেখছো যে যদি কোনো কারণে একটা কনস্ট্যান্ট স্টেডি স্টেট এরর কনস্ট্যান্ট মান থাকে, হ্যাঁ, স্টেডি স্টেট এররে কোনো একটা কনস্ট্যান্ট মান থাকে, তাহলে কি এই মানটা, এই স্টেডি স্টেট এররের মানটা ফিক্সড,
মানে ইনপুট আর আউটপুটের মাঝে একটা ফিক্সড মান ডিফারেন্স। আচ্ছা, কোনো কারণে যদি আমরা যেরকম এই এক্সপ্রেশনের মধ্যে পাইছি অনেকগুলা এররের মানটা দেখছি ইনফিনিটি, দেখা গেছে না কোথায় জানি স্টেডি স্টেট জি স্যার এই যে এগুলা infinity। কোথায় আসছে, এই যে প্যারাবোলা। দেখো যে এই এক্সপ্রেশনের মধ্যে তুমি প্যারাবোলা ইনপুট দিলে এরর পাচ্ছ ইনফিনিটি, তার মানে ইনপুট একদিকে আগাচ্ছে আউটপুট আরেকদিকে আগাচ্ছে, মানে এটা ডাইভার্জিং সিস্টেম। কোনো সময় ইনপুট আর আউটপুট একত্র হবে না, যত টাইম বাড়বে তত এরর বাড়তে থাকবে। তাহলে এরকম সিস্টেম কি স্টেবল না আনস্টেবল? অবশ্যই অবশ্যই আনস্টেবল। আনস্টেবল। তাহলে পরে এরকম আমাদের একটা সিস্টেম, পরে আমরা অঙ্ক শেষের দিকে আমরা দেখব, আমাদের কমেন্ট করতে হবে, কমেন্ট অন দ্য সিস্টেম করতে হবে। তো সেখানে ফার্স্ট আগে আমরা দেখব যদি এরকম কনস্ট্যান্টের মান এররের মানটা কোন একটা ফিক্সড কনস্ট্যান্ট মান আসে, যেমন এই যে এরর মান আসছে এই যে 0.032, এটা একটা কনস্ট্যান্ট মান। এগুলা সিস্টেম হচ্ছে স্টেবল সিস্টেম। আর যখনই এররের মান ইনফিনিটি চলে আসবে তখন সেটা হচ্ছে আমার আনস্টেবল সিস্টেম। ক্লিয়ার? হ্যাঁ স্যার সামনে বললেন না, সামনে আবার দেখাবেন স্যার? সামনে আবার দেখাবো, সামনে আবার এই কমেন্টগুলো আসবে, তখন আরেকবার ক্লিয়ার হবে এটা। আচ্ছা, এই পর্যন্ত তো ক্লিয়ার নাকি? এই পর্যন্ত আমাদের অঙ্কর মধ্যে থেকে আমরা স্টেডি স্টেট এরর বের করার ফর্মুলা শিখছি, জি স্যার। তিনটা কনস্ট্যান্ট কেপি কেভি কে এর মান বের করা শিখছি, এবং কোন কনস্ট্যান্টের সাথে কোন স্টেডি স্টেট এররের রিলেশন এটাও কিন্তু জানি। জি স্যার। এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমি মনে হয় শেষ করি। আমার মনে হয় কালকে নেক্সট ক্লাস আমরা আবার হয়তো। স্যার আমাদের পরীক্ষা কি তাহলে মঙ্গলবারে হবে ক্লাসে পরে? আমাকে একটু টাইমটা জানিয়ে দিলেই হবে। আমি স্যাটারডেতে বিকালবেলা একটু অন্য স্যার তাহলে শনিবার পরীক্ষা হবে না স্যার 4টায়? 4টার সময় আমি পারতেছি না এখন, যদি শনিবার সকাল 10টার সময় দিতে পারো তাহলে হয়, অথবা অন্য সকালে তো স্যার আরো পরীক্ষা আছে স্যার। সকালে পরীক্ষা আছে তো স্যার আরেকটা পরীক্ষা আছে স্যার। তাহলে অন্য একটা ডেট আমাকে বের করে একটু দাও। আমি স্যার জানা দিব না স্যার, সিআর স্যার আপনাকে হোয়াটসঅ্যাপে বলে দিব স্যার। হ্যাঁ ওকে ঠিক আছে। থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। স্যার।